আমি শাহরিয়ার নেওয়াজ আছি আপনাদের সাথে। অনেকে আমাকে চিনেন, অনেকে আমাকে চিনেন না। আমি শাহরিয়ার নেওয়াজ, আমি পিটুয়েতে ইনস্ট্রাক্টর হিসেবে আছি এবং আমি পিটুয়েতে ক্লাস টাস নেই। আচ্ছা দেখেন, শিল্প বাণিজ্য যে টপিকটা, এখানে আমরা যদি একটু বিসিএস এর সিলেবাসটা দেখি যে এখানে আসলে শিল্প বাণিজ্য থেকে কি আসে বা কি পড়তে হয়। দেখেন, শিল্প বাণিজ্য থেকে কী কী আসে: শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। দেখেন এখানে অনেকগুলো টপিক আছে, তবে আমরা আজকের এই সবগুলো টপিক কভার করব না। কিছু টপিক আমরা অর্থনীতিতে কভার করব আর কিছু টপিক আমরা আজকে কভার করব। এর মধ্যে ব্যাংক এবং বীমা ব্যবস্থাপনা, এটা অর্থনীতিতে আমরা কভার করব। এছাড়াও আরও কয়েকটা টপিক আছে যেটা আমরা অর্থনীতিতে কভার করব। তাহলে দেখেন, বাংলাদেশ শিল্প এবং বাণিজ্য থেকে এই টপিকগুলো থেকে মোটামুটি প্রশ্ন এসে থাকে। আমরা যদি একটু বিগত কয়েক বছরের বিসিএস এর প্রশ্নগুলো একটু দেখি, 37তম বিসিএস এ 4টা প্রশ্ন এসেছে। বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা ম্যারিস রপ্তানি হয়েছে কোথায়? বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি? ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম কোনটি? 38তম বিসিএসে 3টা প্রশ্ন আসছে। বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক কোনটা? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতি বছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জন লক্ষ্যমাত্রা কত? যদিও এটা অর্থনীতি রিলেটেড প্রশ্ন। বাংলাদেশের জাতীয় আয় গণনার সময় দেশের অর্থনীতিকে কটি খাতে ভাগ করা হয়? 40তম বিসিএস এর 2টা প্রশ্ন এসেছে। অ্যালায়েন্স যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলো সংগঠন, 2018 সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত ছিল? 41তমতে একটা প্রশ্ন আসছে, বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? 44তমতে 2টা প্রশ্ন আসছে, বিএসটির পূর্ণ অভিব্যক্তি কি? নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? 45তমতে 3টা প্রশ্ন আসছে, নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র? দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? আর সর্বশেষ 46 বিসিএসে এই টপিকটা থেকে টোটাল 4টা প্রশ্ন এসেছে। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? 22-23 অর্থ বছরে কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে বাংলাদেশ? বদ্বীপ পরিকল্পনা 2100, এটাতে কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বা টিসিবি কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? আমি জানি না আপনারা প্রিভিয়াস প্রশ্ন পড়েছেন কিনা, যদিও এটা আসলে একটা ফরজ কাজ। যে কোনো পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রেই প্রথম যে ফরজ কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করে ফেলা। আপনারা প্রিভিয়াস প্রশ্ন সলভ করেছেন অন্তত 35 বিসিএস পর্যন্ত? প্রিভিয়াস প্রশ্ন সলভ করেছেন কিনা অন্তত 35 to 46 করেছেন কিনা? আচ্ছা, যারা করেন নাই তারা একটা ফরজ কাজ করতে ভুল করেছেন, এটা অবশ্যই করে ফেলবেন এবং সেটা একবার না কয়েকবার করবেন। আচ্ছা, এই ক্লাসটার মধ্য দিয়ে আপনাদের সাথে আমার জিকের পথ চলা শুরু। জিকেতে আমি ইন্টারন্যাশনালির ম্যাক্সিমাম ক্লাস নেই, প্রায় ম্যাক্সিমাম বলতে সব ক্লাসই আমি ইন্টারন্যাশনালের, আর বাংলাদেশ বিষয়াবলীর কয়েকটা ক্লাস আমি নেই। আমার ক্লাস যারা আগে করেছেন তারা এই ব্যাপারটা ভালো বুঝতে পারবেন। আমার ক্লাস হচ্ছে অনেকে পছন্দ করে বিভিন্ন কারণে, তবে আমার কাছে মনে হয় একটা প্রধান কারণ হচ্ছে আমি অল্প পড়াই। জিকেতে আমি হচ্ছে খুব অল্প পড়াই, মানে একদম স্পেসিফিক পড়াই। এবং আমি যারা আমার প্রিভিয়াস ক্লাস করেছেন তারা হচ্ছে যে জানেন আমি মোটামুটি বলে দিই যে এ না না এটা আসবে না, এ না এটা আসবে না, এটা না এটা আসবে না, বাদ, এরকম আমি বলে দিই। তো এই কারণে ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবেন। যখন যেটা বলবো যেটা আসবে না মনে রাখবেন এটা আসলেই আসবে না। আর যদি বলি যে না এটা আসতে পারে তাহলে মনে করবেন যে না এটা আসলে আসবে। আচ্ছা দেখেন, এই শিল্প বাণিজ্য থেকে কি কি জিনিস পড়বেন? শিল্প বাণিজ্য থেকে কি কি জিনিস পড়বেন? অবশ্যই যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো অবশ্যই দেখবেন। বাংলাদেশের আমদানি রপ্তানির যে তথ্যগুলো আছে সেইগুলো দেখতে হবে। বাংলাদেশের শিল্প নীতি, শিল্পাঞ্চল, পোশাক শিল্প, চামড়া শিল্প, কাগজ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, খনিজ সম্পদ, গ্যাস, তেল, কয়লা,
মেগা প্রকল্প, টিকফা, পিটিএ বা সেপা চুক্তি এবং কিছু পূর্ণ অভিব্যক্তি, এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে। অর্থাৎ প্রশ্ন হলে সাধারণত দেখা যায় এই কয়েকটা টপিক থেকেই আসলে প্রশ্নগুলো আসে। আচ্ছা, আমরা এখন হচ্ছে আমাদের ফর্মাল ক্লাসটা শুরু করব, অর্থাৎ পড়াশোনা যেই জিনিসগুলো আছে সেগুলো আমরা এখন শুরু করব। আমরা শুরুতে শিল্প বাণিজ্য রিলেটেড কিছু বেসিক টার্মস সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আসেন যে বাণিজ্য ভারসাম্য বা ব্যালেন্স অফ ট্রেড। বাণিজ্য ভারসাম্য বা ব্যালেন্স অফ ট্রেড আসলে জিনিসটা কি? আমরা নিজেরা যেরকম বিভিন্ন জায়গাতে কেনা বেচা করি, একটা দেশও তেমনি অপর রাষ্ট্রগুলো থেকে বা অপর রাষ্ট্রগুলোতে বেচা কিনি করে। এই যে বেচা কিনি করা, সেটাকে ফর্মাল ভাষায় বলা হয় এক্সপোর্ট এবং ইম্পোর্ট। আপনি যদি আমদানি করেন সেটাকে বলা হয় ইম্পোর্ট বা আমদানি। আপনি যদি কোনো কিছু বেচেন বাইরের দেশে সেটাকে বলা হয় রপ্তানি বা হচ্ছে এক্সপোর্ট। এখন কোনো একটা দেশ দেখা গেল যে সে 100 টাকার আমদানি করলো কিন্তু এক্সপোর্ট করলো সে 120 টাকার। আবার উল্টোটাও হতে পারে, সে ইম্পোর্ট করলো 100 টাকার কিন্তু এক্সপোর্ট করলো 120 টাকার। যদি কোনো একটা দেশ এক্সপোর্ট বেশি করে, রপ্তানি বেশি করে, তাহলে ওই দেশটাতে বৈদেশিক মুদ্রা বেশি ঢুকবে আর বৈদেশিক মুদ্রা বের হবে হচ্ছে কম। কিন্তু কোনো দেশ যদি ইম্পোর্ট বেশি করে আর এক্সপোর্ট কম করে, যেমন আমরা ইম্পোর্ট বেশি করি, এক্সপোর্ট কম করি, সেক্ষেত্রে আমাদের দেশ থেকে বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাবে। এই বাণিজ্য ভারসাম্যটা হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্টের মধ্যে পার্থক্য। অর্থাৎ ইম্পোর্ট মাইনাস এক্সপোর্ট বা এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, আপনি যেটাই বলেন না কেন, দুটোর মধ্যে যে পার্থক্য সেটা কি বলা হয় হচ্ছে বাণিজ্য ভারসাম্য বা ব্যালেন্স অফ ট্রেড। এখন যদি কোনো একটা দেশের এক্সপোর্ট বেশি হয়, যে আমি রপ্তানি করে বেশি, তাহলে তার বাণিজ্য ভারসাম্যটা হবে পজিটিভ। আর যদি ইম্পোর্ট বেশি করি বা আমদানি বেশি করি, অর্থাৎ বাইরে থেকে জিনিসপত্র কিনে আনি বেশি কিন্তু রপ্তানি করি কম, বাংলাদেশের মতো, সেক্ষেত্রে বাণিজ্য ভারসাম্যটা হয় হচ্ছে নেগেটিভ। ব্যালেন্স অফ ট্রেডের সাথে আরেকটা ব্যাপার চলে আসে, সেটা হলো ব্যালেন্স অফ পেমেন্ট। একটু খেয়াল করে শুনবেন, ব্যালেন্স অফ ট্রেডের সাথে ব্যালেন্স অফ পেমেন্টের একটা সম্পর্ক আছে। ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে, ধরেন এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে টাকা ঢুকতে পারে, বাইরের দেশ থেকে বৈদেশিক মুদ্রা ঢুকতে পারে। কিভাবে ঢুকতে পারে? ধরেন আমাদের যারা এক্সপাট্রিয়েটস আছে তারা রেমিটেন্স পাঠায় আমাদের দেশে, বৈদেশিক মুদ্রা ঢুকছে। আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট করলে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা ঢুকে। আমাদের দেশে বাইরের দেশ থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসতে পারে, সেটাও আমাদের দেশে টাকা ঢুকছে, বৈদেশিক মুদ্রা আমরা পাচ্ছি। আমাদের দেশে অনেকে ঘুরতে আসে, পর্যটক, সেখান থেকেও কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা পাচ্ছি। আমাদের দেশকে বিভিন্ন দেশ সাহায্য করে বা ঋণ দেয়, সেগুলো থেকেও কিন্তু আমাদের দেশে বৈদেশিক মুদ্রা ঢুকছে। এই যে দেখেন, এখানে অনেকগুলো উপায়ে কিন্তু আমাদের দেশে বৈদেশিক মুদ্রা ঢুকছে। আবার আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের দেশ থেকে কিন্তু বিভিন্নভাবে বৈদেশিক মুদ্রা বাইরে চলেও যায়। কিভাবে? আমরা ইম্পোর্ট করি, সেখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা বাইরে চলে যায়। আমরা লোন পেমেন্ট করি, লোন বা আমরা যে লোন নিয়েছিলাম সেগুলো আমরা সুদে আসলে শোধ করি, সেখান থেকে কিন্তু আমার বৈদেশিক মুদ্রা বাইরে চলে যায়। আমাদের দেশে টাকা পাচার হয়। আবার আমাদের দেশে থেকে যারা ভারতে চিকিৎসা করতে যান, সেখানেও কিন্তু বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাচ্ছে। বা আমাদের দেশ থেকে যারা বাইরে পড়তে যান, সেখানেও কিন্তু আমাদের দেশ থেকে টাকাটা চলে যাচ্ছে। এই যে টোটাল যেই পরিমাণ টাকা একটা দেশে ঢুকলো এবং টোটাল যেই পরিমাণ টাকা একটা দেশ থেকে বেরিয়ে গেল, সেইটার পার্থক্যকেই বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট। অর্থাৎ ব্যালেন্স অফ ট্রেডে শুধুমাত্র পণ্য আমদানি রপ্তানি ছিল, আর ব্যালেন্স অফ পেমেন্টে শুধুমাত্র পণ্য আমদানি রপ্তানি নয়, যতভাবে একটা দেশে টাকা ঢুকতে পারে বা
যতভাবে একটা দেশ থেকে টাকা বেরিয়ে যেতে পারে সেইটার পার্থক্যকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট। এখন আসেন যে আমরা একটু আগে দেখেছিলাম যে ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেডে যদি কারো এক্সপোর্ট বেশি হয়, অর্থাৎ যদি রপ্তানি বেশি হয়, সেই ঘটনাটাকে বলা হয় বাণিজ্য উদ্বৃত্ত বা ট্রেড সারপ্লাস। যেমন চীনের ক্ষেত্রে যেটা হয়, চীন সবসময় রপ্তানি করে বেশি, আমদানি করে কম। আবার যদি উল্টোটা হয়, যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা রপ্তানি করি কম কিন্তু সেই তুলনায় আমদানি করি বেশি। আমাদের ইম্পোর্টটা হচ্ছে বেশি, এক্সপোর্টটা হচ্ছে সেই তুলনায় কম। আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ট্রেড গ্যাপ বা বাণিজ্য ঘাটতি। আরেকটা টার্ম হচ্ছে আগমনপত্র বা বিল অফ এন্ট্রি। বিল অফ এন্ট্রি হচ্ছে একদম সহজ কথায়, আপনি যদি কোনো একটা পণ্য বাইরে থেকে আমদানি করতে চান, তাহলে আমাদের দেশের যে শুল্ক কর্তৃপক্ষ আছে তাদের একটা অনুমতি নিতে হয়। অনুমতি দিয়ে তারা যে ডকুমেন্টটা আপনাকে দিবে সেটাই হচ্ছে বিল অফ এন্ট্রি বা আগমনপত্র। এখন যেগুলো বলছি এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে নাইস টু নো এবং এগুলো আপনার বেসিক বিল্ড আপ করতে সাহায্য করবে। সুতরাং এগুলো যে মুখস্থ করতে হবে এরকম কোনো কথা নাই, এরকম চিন্তা করার কোনো দরকার নাই। আচ্ছা, এখানে যারা আছেন অনেকেরই হয়তো আজকে এনটিআরসি এর রেজাল্ট দিয়েছে, অনেকেই রেজাল্ট পজিটিভ আসছে। যাদের পজিটিভ আসছে তাদেরকে কংগ্রেচুলেশন আমার পক্ষ থেকে। আর যাদের রেজাল্ট পজিটিভ আসে নাই তাদের জন্য আমি বলবো যে কষ্ট পাওয়ার কিছু নাই। আপনার রিজিক এখানে ছিল না, রিজিক আপনার সামনে আছে, চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করলে আপনি সামনে সফল হবেন। আচ্ছা, এরপর আসেন টেয়ার বা করতা। টেয়ার বা করতার মানে হচ্ছে, ধরেন প্যাকেজ, একটা পণ্যের গায়ে প্যাকেট থাকে, এই প্যাকেটের যে ওজন, এই প্যাকেটের ওজনটাকেই মূলত বলা হয় টেয়ার বা হচ্ছে করতা। আর মোড়ক সহ অর্থাৎ প্যাকেট সহ পণ্যের যে ওজন সেইটাকে বলা হয় হচ্ছে গ্রোস ওয়েট, সেইটাকে বলা হয় গ্রোস ওয়েট, ঠিক আছে। আর মোড়কহীন পণ্যের যে ওয়েট সেটাকে বলা হয় নেট ওয়েট। তার মানে আপনি যদি গ্রস ওয়েট থেকে এ টেয়ার বা করতার ওজনটাকে বাদ দেন তাহলে আপনি নেট ওয়েটটা পাবেন। ইকোনমিক কাউন্সিলর হচ্ছে বিদেশে আপনার দেশের বাণিজ্য যাতে প্রসারিত হয়, বাণিজ্যের সুযোগ যাতে অবারিত হয়, সেই অবারিত করার কাজটা করার জন্য যাকে নিযুক্ত করা হয় তার পদবিটা হচ্ছে ইকোনমিক কাউন্সিলর। কোটা, আমরা কোটা শব্দের সাথে বহুল পরিচিত, কারণ এই কোটা মুভমেন্ট আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে। এখন এই যে কোটা, কোটা শব্দটা কিন্তু ট্রেডের ক্ষেত্রেও আছে। কোটা শব্দটা আসলে কি? কোটা শব্দটা হচ্ছে যে আপনার বাইরের দেশের পণ্য যাতে আপনার দেশে প্রবেশ করতে না পারে সেই জন্য আপনি কিছু রুলস এবং রেগুলেশন তৈরি করে দিলেন, সেটাকে আমরা বলতে পারবো কোটা। ব্যাপারটা কি আসলে দেখেন, ধরেন যে যেমন ধরেন এখন ভারত থেকে ডিম আমদানি করা হচ্ছে। এখন আমি ধরলাম যে আমার দেশের যারা খামারি আছে তারা যথেষ্ট পরিমাণে ডিম তারা প্রডিউস করছে এবং তারা আমাদের দেশের নিয়ম মেনেই ডিম প্রডিউস করছে। এখন ধরেন আমাদের দেশে ডিমের হালি হচ্ছে 60 টাকা, কিন্তু আপনি বা আমরা ভারত থেকে যে ডিমটা আমদানি করব সেটা আমি 40 টাকা দিয়ে পাচ্ছি। অর্থাৎ আমাদের দেশে প্রডিউস হওয়া যে ডিমটা সেটার দাম হচ্ছে 60 টাকা, আর ভারত থেকে আসা যে ডিমটা সেটার দাম হচ্ছে 40 টাকা। এখন ভারতীয় ডিমে যদি বাজার ছেয়ে যায় তাহলে আমার দেশীয় যে খামারিরা আছে তারা হচ্ছে লস করবে, তারা ডিমের ব্যবসায় লস খাবে। এখন আমি যদি এটা করতে না চাই সেক্ষেত্রে আমি একটা সিস্টেম করে দিলাম যে এই পরিমাণ ডিম ভারত থেকে ঢুকতে পারবে, এর বেশি ঢুকতে পারবে না। এটা হচ্ছে একটা হিসাব। আরেকটা হিসাব হইতে পারে যে কোনো ভারতীয় ডিমই বাংলাদেশে ঢুকতে পারবে না। এই যে আমি রুলটা তৈরি করলাম, এই ব্যাপারটাকেই বলা হয় কোটা। করতা টার্মটা বুঝি নাই? করতা টার্মটা আমি আবারও বলবো না, কারণ এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু না, আপনি রেকর্ডটা দেখে নিন। কার্টেল, কার্টেল মানে কি? কার্টেল মানে হচ্ছে যে ধরেন কোনো একটা নির্দিষ্ট পণ্য, যেমন সেটা হতে পারে ধরেন ডিম, যেহেতু ডিমের উদাহরণ দিছি, ধরেন হচ্ছে আমি বললাম যে ডিম,
যে ডিমের কার্টেলটা মানে কি? ধরেন এই যে এখানে আমি যাদের নাম দেখতে পাচ্ছি, ধরেন যে রুমানা আক্তার, তারপর রাজীব মিয়া, তারপরে হচ্ছে সায়রা খাতুন, ধরেন এই তিনজনের ডিমের খামার আছে এবং তারে হচ্ছে ডিমের মার্কেটের একচ্ছত্র কর্তৃপক্ষ। এবং এই একচ্ছত্র কর্তৃপক্ষ এরা কি করে, ডিমের দামটা এরাই নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এরা যেটা বলে ওইটাই হয়, কারণ এরা বড় ব্যবসায়ী। এরা যদি বলে ডিমের দাম আজকে থেকে 100 টাকা, তাইলে ডিমের দাম হয়ে যায় 100 টাকা। এরা যদি বলে যে না ডিমের দাম 20 টাকা, তাইলে ডিমের দাম হয়ে যায় 20 টাকা। এই যে মার্কেটটা তারা কন্ট্রোল করছে, এই কন্ট্রোল করা যে গ্রুপটা, এদেরকে বলা হয় হচ্ছে কার্টেল। কার্টেল শব্দটা আমরা সাধারণত ড্রাগের সাথে বেশি শুনি, যেমন হচ্ছে ড্রাগ কার্টেল। আর তেলের ক্ষেত্রে যেমন আছে ওপেক, ওপেক হচ্ছে তেলের কার্টেল। ওপেক তেলের দাম নিয়ন্ত্রণ করে বিভিন্নভাবে। আচ্ছা, এরপর আসেন টিকফা। এইটার এব্রিভিয়েশনটা মাথায় রাখবেন, এটার এব্রিভিয়েশনটা আসলেও পরীক্ষায় আসতে পারে। টিকফা, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট। টিকফা চুক্তিটা হচ্ছে মূলত এইটা যুক্তরাষ্ট্র করে বিভিন্ন দেশের সাথে। মূলত যুক্তরাষ্ট্র যখন দেখলো যে এই অঞ্চলটাতে, এশিয়া অঞ্চলটাতে চীনের আধিপত্য বেড়ে যাচ্ছে এবং দেশগুলোর সাথে, বিভিন্ন দেশগুলোর সাথে চীনের সম্পর্কটা বেড়ে যাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র চিন্তা করলো যে এইখানে আসলে কিভাবে এই দেশগুলোর সাথে সম্পর্ক বাড়ানো যায়। সেই সম্পর্ক বাড়ানোর একটা পদক্ষেপ হচ্ছে টিকফা। এই টিকফাটা এরা বিভিন্ন দেশের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি করে। তো এরকম একটা চুক্তি বাংলাদেশের সাথেও যুক্তরাষ্ট্র করেছে 2013 সালে। শুধুমাত্র এই সালটা পড়তে হবে, এখানে যে তারিখটা আছে তারিখটা পরীক্ষাতে আসবে না, শুধুমাত্র এইটা পড়বেন যে 2013 সালে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ টিকফা চুক্তি স্বাক্ষর করে। একটা দেশ তার নিজের বাণিজ্য সম্ভাবনা, ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য অন্য দেশের সাথে বা অন্য অনেক দেশের সাথে বা একটা সংস্থার সাথে বিভিন্ন ধরনের চুক্তিতে যেতে পারে। এই ধরনের একটা চুক্তি হচ্ছে প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, বা সংক্ষেপে পিটিএ। প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, বা এখানে অ্যারেঞ্জমেন্টের বদলে আপনি পরীক্ষার হলে এগ্রিমেন্ট এই শব্দটাও দেখতে পারেন। এগ্রিমেন্টও দেখতে পারেন অথবা অ্যারেঞ্জমেন্টও দেখতে পারেন, দুইটাই দেখতে পারেন, যেটা আসবে সেটা দেখাবেন। এখন আমার প্রশ্ন করেন না যে ভাই যদি দুইটাই থাকে, দুইটা থাকবে না, যদি দুইটা থাকে তাহলে স্কিপ করবেন। বাংলা হচ্ছে অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা। অগ্রাধিকার তার মানে বাণিজ্যটা হবে অগ্রাধিকার ভিত্তিক। অগ্রাধিকার ভিত্তিক জিনিসটা আসলে কি একটু বুঝাই। কোনো একটা দেশের পণ্য যখন আরেকটা দেশে প্রবেশ করে, ধরেন বাংলাদেশের কোনো পণ্য ভারতে প্রবেশ করলো, তখন ভারত কর্তৃপক্ষকে বা ভারত সরকারকে বাংলাদেশ থেকে যিনি পণ্যটা রপ্তানি করেছেন তাকে কিন্তু শুল্ক দিতে হবে। আবার তেমনিভাবে ভারত থেকে কোনো রপ্তানিকারক যদি বাংলাদেশে কোনো জিনিস রপ্তানি করেন, সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ শুল্ক পাবে। এখন এই যে শুল্কটা আরোপ হচ্ছে, শুল্ক আরোপ হলে সমস্যাটা কি হয়? ধরেন কোনো একটা পণ্যের দাম হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে রিয়েল প্রাইস, সেখানে শুল্ক আরোপ হইল আরও 20 টাকা। তাহলে যিনি রপ্তানি করছেন বা বিক্রি করবেন তার আসলে খরচ হচ্ছে 120 টাকা। তাহলে তিনি ধরেন আরও 30 টাকা লাভ করলেন, টোটাল পণ্যটার মূল্য বেড়ে গেল 150 টাকা। তাহলে এই যে শুল্কটা আসলে ব্যবসা বাণিজ্যের জন্য একটা বাধা। এই শুল্কটা তুলে ফেলার জন্য মূলত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিগুলো করা হয়। বাংলাদেশের সাথে একমাত্র দেশ হিসেবে ভুটানের একটা প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট বা এগ্রিমেন্ট রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, পরীক্ষাতে আসার মতো একটা তথ্য। বাংলাদেশ এবং ভুটান 2020 সালের 6 ডিসেম্বর, এই 6 ডিসেম্বরই কিন্তু ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছিল। ভুটান এবং বাংলাদেশের মধ্যে যে পিটিএ চুক্তিটা হয় সেখানে বলা হয়েছে বাংলাদেশের 100টা পণ্য ভুটানে শুল্কমুক্তভাবে প্রবেশ করতে পারবে এবং ভুটানের 34টা পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। তাহলে এইখানে কোনটা মনে রাখতে হবে? এখানে মনে রাখতে হবে বাংলাদেশের সাথে কোন দেশটির
প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট বা এগ্রিমেন্ট রয়েছে, উত্তর হবে ভুটান। এবং সেই চুক্তিটা স্বাক্ষর হয়েছিল কবে? 6 ডিসেম্বর 2020। এই জিনিসটা মনে রাখলেই হবে। এখানে 100টা পণ্য, 34টা পণ্য, এটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো। ভুটানের সাথে কিন্তু আমাদের আরেকটা চুক্তিও আছে, সেটা হচ্ছে ট্রানজিট চুক্তি। ট্রানজিট চুক্তি, যদিও আমরা এখনো কারণ ভুটানে যেতে হলে তো আমাদেরকে ভারতের উপর দিয়েই যেতে হবে। ভারত আমাদেরকে এখনো ওই সুবিধাটা আসলে দেয় নাই, কোনোদিন দিবে বলেও মনে হচ্ছে না, যদি দেয় তাহলে তো ভালো। তো ভুটানের সাথে আমাদের যে ট্রানজিট চুক্তিটা হয় সেটা হয়েছিল গত বছরের মার্চে, 22 মার্চ 2023। যে চুক্তিটার নাম ছিল অ্যাগ্রিমেন্ট অন মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট অ্যান্ড প্রোটোকল। এখানে কোনটা মনে রাখতে হবে? এই যে এই চুক্তির নামটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এই যে তারিখটাও ইম্পর্টেন্ট, 22 মার্চ 2023। আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে ভারত। ভারতের সাথে যতগুলো দেশের সীমানা রয়েছে সব থেকে বড় সীমানাটা বাংলাদেশের সাথেই রয়েছে, এবং বাংলাদেশ ভারতের সীমানা হচ্ছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম সীমানা। তার মানে আমরা তো চারদিক থেকেই হচ্ছে ভারত দিয়ে ঘেরা। তো ভারতের সাথে আমাদের বাণিজ্য হয় বেশি, মূলত আমরা বাণিজ্য ঘাটতিটা বেশি হচ্ছে ভারতের সাথে। আমরা ভারত থেকে প্রচুর পরিমাণে আমদানি করি, কিন্তু সেই তুলনায় ভারতে আমাদের পণ্য খুব কম যায়। তো এই যে বাণিজ্য বৈষম্য, এইটা কমানোর জন্য ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরের কথাবার্তা চলছিল। দেখেন, আমি কিন্তু বলেছি চুক্তি স্বাক্ষরের কথাবার্তা চলছিল, তার মানে এই চুক্তিটা কিন্তু আলোর মুখ দেখেনি। এবং যেহেতু একটা পট পরিবর্তন হয়ে গিয়েছে, এই চুক্তিটা যে আলোর মুখ দেখবে সেরকম আসলে কোনো কিছু মনে হচ্ছে না। তারপরও এটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা চুক্তি হওয়ার কথা ছিল, পরীক্ষাতে আসতে পারে। কোনটা আসতে পারে? এখানে যদি আসে তাহলে আসবে হচ্ছে এব্রিভিয়েশনটা, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, বা সংক্ষেপে সেপা। সেপা চুক্তি বা সিইপিএ, সেপা চুক্তি। প্রশ্ন আসতে পারে কোন দেশের সাথে বাংলাদেশ সেপা চুক্তি স্বাক্ষরের কথাবার্তা চালিয়েছে? তাহলে উত্তর হবে ভারতের সাথে। শুধুমাত্র এতটুকু জানলেই হবে। এইখানে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ দেওয়া আছে, এই হিসাব নিকাশগুলো গুরুত্বপূর্ণ না। লোকাল কনসালটেটিভ গ্রুপ। লোকাল কনসালটেটিভ গ্রুপ মানে হচ্ছে বাংলাদেশে নিযুক্ত, অর্থাৎ বাংলাদেশে আছে এরকম কয়েকটা দাতা গোষ্ঠী, কয়েকটা দেশের একটা জোট। টোটাল 39টা দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক দেশ নিয়ে হচ্ছে এই লোকাল কনসালটেটিভ গ্রুপটা গঠিত। এখানে নির্বাহী সদস্য হিসেবে কারা আছে? নির্বাহী সদস্য হিসেবে আছে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, নেদারল্যান্ডস, নরওয়ে, ইউএসএআইডি, ইউনাইটেড নেশন এবং ডাব্লিউবি বা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। খুব একটা গুরুত্বপূর্ণ না, নাইস টু নো। জয়েন্ট ইকোনমিক কমিশন, এটাও হচ্ছে বাংলাটা হচ্ছে যৌথ অর্থনৈতিক কমিশন। যৌথ অর্থনৈতিক কমিশন, যৌথ অর্থনৈতিক কমিশন এগুলো হচ্ছে যে আপনার ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ড যাতে আরও বৃদ্ধি পায়, ব্যাপক হয়, বিস্তৃত হয়, এই জিনিসগুলো নিয়ে কাজ করে মূলত যৌথ অর্থনৈতিক কমিশন। বাংলাদেশের সাথে এখন পর্যন্ত টোটাল 18টা সদস্যের, খেয়াল করবেন আমি কিন্তু বলেছি মোট 18টা, মোট 18টা সদস্যের সাথে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশন আছে। কিন্তু আপনি যদি সেপারেট করে বলেন সেই ক্ষেত্রে হবে 17টা দেশ এবং একটা সংস্থা। 17টা দেশ এবং একটা সংস্থার সাথে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশন রয়েছে। টোটাল বললে 18, যদি বলা হয় দেশ কয়টা সেক্ষেত্রে হবে 17, আর যদি বলে সংস্থা কয়টা উত্তর হবে একটা, আর যদি বলে সেই সংস্থাটা কোনটা তাহলে উত্তর হবে ইইউ বা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম বা বিডিএফ, একটা সময় ছিল যখন স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের এক ভদ্রলোক, না তাকে ভদ্রলোক বলা অবশ্য ঠিক হবে না, হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বলেছিলেন তলাবিহীন ঝুড়ির দেশ। এবং সেই তলাবিহীন ঝুড়ির দেশ থেকে বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ তো এখনো তলাবিহীন ঝুড়ি, ঠিক না? আপনাদের কাছে কি মনে হয়?
বাংলাদেশ এখন তলাবিহীন ঝুরি না। ধরেন এই যে বাংলাদেশে যে পরিমাণ ধরেন টাকা পয়সা আসে, বাইরে থেকে যে পরিমাণ টাকা পয়সা আসে, সব পাচার হয়ে যাচ্ছে। তাইলে এখনো তো তলা আছে, তবে সেটা হচ্ছে হ্যাঁ, ছিদ্রযুক্ত তলা, যে ছিদ্র দিয়ে আসলে টাকা পয়সা সব বের হয়ে যায় আর কি। আচ্ছা, তো তখন আমরা গরিব ছিলাম। তখন বাংলাদেশের অর্থমন্ত্রীরা কি করতো, বিভিন্ন দেশে দেশে তারা ঘুরতো। দেশে দেশে ঘুরে তারা বলতো যে ভাই আমার কিছু টাকা পয়সা দেন, আমরা গরিব, আমরা অসহায়। তো গরিব অসহায় বলে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে টাকা পয়সা নিয়ে আসতো। তো ওই সময়টাতে বাংলাদেশকে সাহায্য করার জন্য একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটার নাম ছিল প্যারিস এইড গ্রুপ। প্যারিস এইড গ্রুপ। তো এই প্যারিস এইড গ্রুপ থেকেই বিভিন্ন সাহায্য সহযোগিতা আমরা পেতাম। বিভিন্ন একদম সহজ কথায় বললে দান খয়রাত আমরা পেতাম। পরবর্তীতে দেখা গেল যে বাংলাদেশের অবস্থার উন্নতি হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে পরিণত হয়েছে। তখন আমরা বললাম যে যে দেখেন, আমি এখন মধ্যবিত্ত, আমার একটা প্রেস্টিজ আছে, এসব ভিক্ষা টিক্ষা আমি নিব না। আপনি আপনারা যেটা করতে পারেন, আমাদের উন্নয়নে আপনি আপনি সহযোগিতা করেন, আপনার দেশে আপনি বিনিয়োগ করেন, আপনারা বিনিয়োগ করেন। তখন প্যারিসুইট গ্রুপ চিন্তা করলো যে হ্যাঁ আসলেই তো এখন তো তাইলে তোমাদের তো ভিক্ষার, ঠিক আছে তোমরা একটু বড় লোক হইছো, ভিক্ষা টিক্ষা দরকার নাই, তাইলে এখন ঠিক আছে আমরা তোমাদের ডেভেলপমেন্টে, বিভিন্ন ডেভেলপমেন্টে আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। সেই তখন প্যারিস এইড গ্রুপের নাম পরিবর্তন হয়ে যায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম বা বিডিএফ। তো এটা প্রতিষ্ঠাকালীন নাম ছিল প্যারিস এইড গ্রুপ। প্রতিষ্ঠার উদ্যোক্তা ছিল ফ্রান্স। 1974 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই বিডিএফ নামকরণটা হয় 2001 সালে। এটার যে প্রতিষ্ঠা সাল 1974, এটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, পরীক্ষাতে আসবে না, কোনো দরকার নাই, মুখস্থ করার কোনো দরকার নেই। কোনটা আসতে পারে, এই যে 2001 সাল, এইটা আসলেও আসতে পারে, তবে আসার সম্ভাবনা খুব কম। নাইস টু নো, ঠিক আছে। তাহলে বিডিএফ নামকরণটা করা হয় 2001 সালে। আর এই বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়ক হচ্ছে বিশ্বব্যাংক। সমন্বয়ক শব্দটা এখন খুবই হচ্ছে পরিচিত একটা শব্দ। তো এই বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়ক হচ্ছে বিশ্বব্যাংক। কয়দিন আগে ছিল সম্পাদক, সাধারণ সম্পাদক, সভাপতি, সহসভাপতি, এখন হচ্ছে সমন্বয়ক। মানে কাকতালীয়ভাবে সবগুলোই হচ্ছে আপনার দন্তস, সবগুলোই দন্তস দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, আর এই প্যারিস এইড গ্রুপ যখন ছিল তখন যে বৈঠকটা হইতো, সেই বৈঠকে নিয়মিত সভাপতি থাকতো বিশ্বব্যাংক। তবে এখন বাংলাদেশে যিনি অর্থমন্ত্রী থাকেন, তিনি হচ্ছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতিত্ব করেন যখন এটা সভা অনুষ্ঠিত হয়। টোটাল 4টা পার্টনারশিপ রয়েছে এখানে, ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফ এবং হচ্ছে ব্রাক। আপনি কি বিসিএল ছিলেন? না ভাই, আমি আমি কোনো সিএলই ছিলাম না, আমি খুবই একজন সাধারণ মানুষ। তবে ধরেন আমাদের সবার একটা কমন দল আছে, এই সবার এখানে যারা ক্লাস করতেছেন বা আমাদের বাংলাদেশিদের একটা কমন দল আছে। সে কমন দল কি জানেন? কমন দল হচ্ছে বিএসএল। বিএসএল মানে কি জানেন? বিএসএল মানে হচ্ছে যে বাংলাদেশ স্টুডেন্ট লীগ না, বাংলাদেশ সুবিধাবাদী দল বা সুবিধাবাদী লীগ। বাসুদ, বাসুদ, হ্যাঁ, আমরা সবাই হচ্ছে বাসুদ। হাওয়া যেদিকে আমরাও সেদিকে। মানে বাংলাদেশের ম্যাক্সিমামই হচ্ছে বাসুদ, বাংলাদেশ সুবিধাবাদী দল। যাই হোক, আমরা অনেকক্ষণ পড়াশোনা করে ফেলেছি, চলেন আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কি কি জিনিস পড়লাম, ঠিক আছে। রুনি বলেছেন যেসব টাকা পয়সা আসতো সেগুলোকে শোধ করতে হয়, নাহলে তাদের দেশে এত টাকা দান করে লাভ কি, নিজের দেশে টাকা তো কেউ দিতে চাইবে না। কিছু কিছু টাকা আমাদেরকে মাফ করে দিত, ওদের একটা ফান্ড থাকে, প্রতিটা দেশের একটা ফান্ড থাকে, যেগুলো থেকে তারা নিঃশর্তে বা খুবই অল্প শর্তে, খুবই অল্প ইন্টারেস্টে তারা সুদ দিত বা সাহায্য সহযোগিতা করতো। তো করে তারা এগুলো পরে হচ্ছে মাফ করে দিত। আবার এগুলো আরও বিভিন্ন জিনিস আছে, এগুলো দিয়ে মানি লন্ডারিং করা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শিখলাম হচ্ছে বাণিজ্য ভারসাম্য। বাণিজ্য ভারসাম্যের মেইন থিম হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্টের মধ্যে যে পার্থক্য, সেটাই হচ্ছে আপনার বাণিজ্য ভারসাম্য বা ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ পেমেন্ট মানে হচ্ছে টোটাল যেই পরিমাণ টাকা, বিশেষ করে হচ্ছে বৈদেশিক মুদ্রা যত উপায়ে একটা দেশে ঢুকে এইটার পরিমাণ, এবং যত উপায়ে একটা দেশ থেকে বের হয়ে যায় ওইটার পরিমাণ, এই দুইটা পরিমাণের মধ্যে যে পার্থক্য সেটাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট।
বাণিজ্য উদ্বৃত্ত মানে হচ্ছে এক্সপোর্ট বেশি, বাণিজ্য ঘাটতি মানে হচ্ছে এক্সপোর্ট কম, ইম্পোর্ট বেশি। এরপরে আমরা দেখলাম হচ্ছে ইকোনমিক কাউন্সিলর, তিনি হচ্ছেন একজন ডিপ্লোম্যাট এবং তার পদবি হচ্ছে ইকোনমিক কাউন্সিলর। তার কাজ হচ্ছে বাইরের দেশে নিজের দেশের ব্যবসা বাণিজ্য প্রসার কিভাবে করা যায় সেটা নিয়ে কাজ করা। কোটা মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দেশের পণ্য দেশে আমার দেশে এসে ব্যবসা বাণিজ্য করতে না পারে সেটার জন্য যে বাধা সৃষ্টি করা হয় সেটা হচ্ছে কোটা। কার্টেল বললাম, টিকফা এটা হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট। যুক্তরাষ্ট্রের একটা দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি বাংলাদেশের সাথে 2013 সালে তারা এটা স্বাক্ষর করে। প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট বা এগ্রিমেন্ট, অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা, এটা ভুটানের সাথে বাংলাদেশের একটা চুক্তি আছে। 6 ডিসেম্বর 2020 সালে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। ভুটানের সাথে বাংলাদেশের একটা ট্রানজিট চুক্তিও আছে যেটা স্বাক্ষরিত হয় 22 মার্চ 2023। এগ্রিমেন্টের নাম হচ্ছে এগ্রিমেন্ট অন মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট প্রোটোকল। সেপা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, এই চুক্তিটা হয় নাই, ভবিষ্যতে হবে বলে মনে হচ্ছে না, এখানে জাস্ট এব্রিভিয়েশনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। লোকাল কনসালটেটিভ গ্রুপ শিখলাম আমরা। জয়েন্ট ইকোনমিক কমিশন, বাংলাদেশ টোটাল 18টা এরকম জয়েন্ট ইকোনমিক কমিশন আছে, 17টা দেশের সাথে এবং একটা সংস্থার সাথে, মোট 18টা। বিডিএফ বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, ফ্রান্স এটার প্রতিষ্ঠা করেছিল উদ্যোক্তা হিসেবে। আগে ছিল প্যারিস 8 গ্রুপ, এখনকার নাম হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, যেটা নামকরণ করা হয় 2001 সালে। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পড়লাম এখান থেকে আপনার পরীক্ষায় আসার সংখ্যা বা প্রশ্ন আসার সংখ্যা খুব কম। এখন আমরা যেখানে ঢুকছি সেইখানেই হচ্ছে আমরা পড়ব যেই তথ্যগুলো মূলত পরীক্ষাতে আসতে পারে। তো দেখেন, আমরা যেহেতু শিল্প বাণিজ্য পড়ছি, শুরুতে আমরা দেখি যে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় নামে একটা মন্ত্রণালয় আছে যেটা 1972 সালে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশের বা বাংলাদেশের না আসলে মুজিবনগর সরকারের অর্থাৎ প্রবাসী সরকারের প্রথম শিল্পমন্ত্রী ছিলেন, প্রথম না আসলে উনি তো একলাই শিল্পমন্ত্রী ছিলেন, ক্যাপ্টেন মনসুর আলী। মুজিবনগর সরকারের শিল্পমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী। এই যে শিল্প মন্ত্রণালয়, এই শিল্প মন্ত্রণালয়ের কয়েকটা দপ্তর আছে, যেই দপ্তরের আন্ডারে শিল্প মন্ত্রণালয় তার বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ফ্যাক্টরি এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে। দপ্তরসমূহ কি কি? বিসিআইসি, বিএসএফআইসি, বিএসইসি, বিএসসিআইসি। আমরা সবগুলোর একটু এভরিভিয়েশন সম্পর্কে জানবো এবং কোনটার কাজ কি কি সেগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমেই বিসিআইসি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। নামটা শুনেই বোঝা যাচ্ছে যেখানে যেই ইন্ডাস্ট্রিগুলোতে কেমিস্ট্রি থাকবে, কেমিক্যাল থাকবে, সেই ইন্ডাস্ট্রিগুলি মূলত বিসিআইসির আন্ডারে নিয়ন্ত্রিত হয়। তাহলে এই বিসিআইসির আন্ডারে কি কি আছে? বিসিআইসির আন্ডারে বাংলাদেশের যত সার কারখানা আছে সেইগুলো নিয়ন্ত্রিত হয় এবং অন্যান্য আরও 5টা কারখানাও নিয়ন্ত্রিত হয়। বিএসএফআইসি, এগুলোর এব্রিভিয়েশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই কর্পোরেশনের আন্ডারে বাংলাদেশের সুগার যেই কারখানাগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রিত হয়, চিনি কলগুলো নিয়ন্ত্রিত হয়। বর্তমানে এই কর্পোরেশনের আন্ডারে নিয়ন্ত্রণাধীন চিনি কলের সংখ্যা হচ্ছে 15টা। বিএসইসি, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। তার মানে এই কর্পোরেশনের আন্ডারে স্টিল যে মিলগুলো আছে, লোহা লক্কর, রড টড, এইগুলো হচ্ছে নিয়ন্ত্রিত হয়। এটার অধীনে 9টা শিল্প প্রতিষ্ঠান আছে। এইটা আপনি স্কিপ করলেও চলবে, এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব কম। তবে হ্যাঁ, যদি বিএসইসির কোনো পদে আপনি অ্যাপ্লাই করেন সেই পরীক্ষার ক্ষেত্রে অবশ্য এই তথ্যটা ইম্পর্টেন্ট, বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট না, স্কিপ করতে পারেন। বিএসসিআইসি, বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি কর্পোরেশন, অর্থাৎ ক্ষুদ্র এবং কুটির শিল্প, যেটাকে আমরা বিসিক নামে চিনি। বিসিক, এই বিসিকের আন্ডারে টোটাল শিল্পনগরীর সংখ্যা হচ্ছে 80টা। এটা কোনো কোনো বইয়ে আপনি কম দেখতে পারেন, আমি জানি না আমাদের লেকচার বুকে এটা আপডেট করা হয়েছে কিনা। জিকের ক্লাসগুলোতে আপনি অনেক আপডেটেড তথ্য পাবেন। তো আমি মোটামুটি আমার স্লাইডে আপডেট তথ্য রাখার চেষ্টা করি, তারপরও আমার ভুল হতে পারে। যদি কেউ আরও বেশি আপডেটেড হন আমার থেকেও বেশি, সেক্ষেত্রে আমাকে একটু ভুল ধরিয়ে দিবেন যে ভাই এটা এরকম না, এরকম, ঠিক আছে?
আচ্ছা, এরপরে আসেন বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। এটার এব্রিভিয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কি করে? এটা হচ্ছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান। আচ্ছা, সুমাইয়া খানম বলেছেন এটা 82টা হয়েছে, এটা 82টা হয়েছে না? আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে রাখলাম। দেখেন এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই তথ্যগুলো মূলত আসে হচ্ছে আপনার অর্থনৈতিক সমীক্ষা থেকে, ঠিক আছে? এগুলো সবসময় অথেন্টিক সোর্স হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। তো আপনারা যেহেতু সামনে আরেকটা অর্থনৈতিক সমীক্ষা পাবেন এই নভেম্বর ডিসেম্বরের দিকে, সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আরেকটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই তথ্যগুলো সবসময় অর্থনৈতিক সমীক্ষা থেকে যেটা হয় সেটা দেখাবেন, কোন জায়গায় কি দেখছেন টেকছেন ওগুলো বাদ দিবেন, অর্থনৈতিক সমীক্ষা যেটা আছে সেটাই উত্তর হবে। আচ্ছা, এখানের এই যে প্রতিষ্ঠা সাল, এই প্রতিষ্ঠা সালটা লাগবে না, পরীক্ষাতে আসবে না। তবে যদি বিএসটিআই এর কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, সেক্ষেত্রে এই সালটা গুরুত্বপূর্ণ। বিসিএস এর জন্য এই সালটা গুরুত্বপূর্ণ না, পরীক্ষাতে আসবে না। ডিপিডিটি, ডিপার্টমেন্ট অফ পেটেন্টস, ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস। এই ডিপার্টমেন্টটা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, তবে এখন গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ একটু পরে বুঝবেন। 2003 সালে প্রতিষ্ঠিত হয়, এটাও পরীক্ষাতে আসবে না, স্কিপ করতে পারেন সাল। ডিপিডিটিটা গুরুত্বপূর্ণ কি কারণে? ডিপিডিটি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডিপিডিটি আসলে জিআই পণ্যের স্বীকৃতি দেয়। এই যে বিভিন্ন ধরনের জিআই পণ্য আমরা দেখি, বিভিন্ন সময়ে আমরা দেখি আপডেট হয়েছে জিআই পণ্য 40, 31, 43, 50 হাবিজাবে আমরা বিভিন্ন তথ্য দেখি। এই জিআই পণ্যের স্বীকৃতিটা দেয় হচ্ছে ডিপার্টমেন্ট অফ পেটেন্টস, ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস, এই দপ্তরটা। এখন এই ডিপিডিটি যে জিআই পণ্যের স্বীকৃতি দেয়, তাদেরকে এই অধিকার কে দিছে? তাদেরকে এই যে পাওয়ার, এই পাওয়ার আসলে কে দিছে? পাওয়ার আসলে এটা সাধারণত যে কোনো দেশের যে শিল্প মন্ত্রণালয় থাকে, সেই শিল্প মন্ত্রণালয় থেকেই এই জিআই পণ্যের স্বীকৃতিটা দেওয়া হয়। এখন জিআই পণ্যের স্বীকৃতিটা একটা শিল্প মন্ত্রণালয় কিভাবে দেয় বা কিভাবে সেটা সে করে? ওয়াইপো নামে জাতিসংঘের একটা প্রতিষ্ঠান রয়েছে। কয়দিন পরেই ইন্টারন্যাশনাল পড়ানো শুরু করব, আপনারা পড়া শুরু করবেন, সেখানে বিস্তারিত এটা পাবেন। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এটা জাতিসংঘের একটা সংস্থা। এরা পেটেন্ট নিয়ে কাজ করে, ডিজাইন নিয়ে কাজ করে, বিভিন্ন মেধা সত্ত্ব, কপিরাইট, এগুলো নিয়ে কাজ করে। তো এই ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের নিয়ম কানুন আছে, রুলস রেগুলেশন আছে। সেই রুলস রেগুলেশন মেনেই বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের ডিপিডিটি, এই ডিপার্টমেন্টটা জিআই পণ্যের স্বীকৃতি এবং সনদ দিয়ে থাকে। এখন কথা হচ্ছে যে জিআই পণ্য আসলে জিনিসটা কি? জিআই এর যে পূর্ণ রূপ সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনটা আসলে কি? একদম সহজ হিসেবে বললে, যে ধরেন আমি যদি বলি বগুড়ার দই, বা ধরেন বললাম যে ইলিশের বাড়ি চাঁদপুর, ঠিক আছে, বা কুষ্টিয়ার তিলের খাজা, তাহলে দেখেন এই যে আমি তিলের খাজা বলছি, যাতে করে মানুষ এই পণ্যটার নাম নিলেই কুষ্টিয়ার নাম আসে, যে হ্যাঁ তিলের খাজা, ও এটা তো কুষ্টিয়ার পণ্য। আচ্ছা, বগুড়ার দই, ও এটা তো হচ্ছে বগুড়ার। ইলিশ, ও আচ্ছা এটা চাঁদপুর। এই যে ভৌগোলিক পরিচিতি পাওয়া বা ভৌগোলিকভাবে চিহ্নিত হওয়া, একটা পণ্যকে ভৌগোলিকভাবে চিহ্নিত হওয়া, এটাকেই মূলত হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনটা বলে। এখন এখানে আপনার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনটা গুরুত্বপূর্ণ আসলে কেন? এটার অনেক গুরুত্ব আছে। বাংলাদেশ এটার এখান দিয়ে অনেক পিছিয়ে আছে, এবং এটা বাংলাদেশের জন্য একটা মাথা ব্যথার কারণ হলেও হতে পারে। কেন হতে পারে? দেখেন এখানে হাবিজা বিভিন্ন কথাবার্তা আছে, এগুলো হচ্ছে আপনারা আপনারা নিজেরা পড়ে নিয়েন। কথা হচ্ছে যে জিআই পণ্যটা আসলে কেন দরকার। দেখেন, জিআই পণ্যটা দরকার এই কারণে, সংশ্লিষ্ট পণ্যের মালিক হবে সেই দেশ। ধরেন একজন বলছে কুমিল্লার রসমালাই, তাইলে রসমালাইয়ের মালিক শুধুমাত্র কুমিল্লা। চট্টগ্রাম বানাইলেও সেটার মালিক চট্টগ্রাম না, চাঁদপুর বানাইলেও সেটার মালিক চাঁদপুর না, সেটার মালিক শুধুমাত্র কুমিল্লা। সেই পণ্যের ব্যবসায়িক মুনাফার সম্পূর্ণ অংশের মালিক হবেন। এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। ধরেন এই যে জিআই পণ্যের স্বীকৃতি আমরা পাইলাম, জাতিসংঘ থেকে একটা ঘোষণা করা হয়েছিল যে 2026 সালের পরে ধরেন
এই যে ধরেন রুমানা আক্তার, রুমানা আক্তারের বাড়ি আমি ধরলাম চট্টগ্রাম। তো তিনি চাচ্ছেন তিনি কুমিল্লার যে রসমালাই আছে সেটা কুমিল্লার রসমালাই তিনি হচ্ছে তৈরি করবেন এবং কুমিল্লার রসমালাই নামে তিনি সেল করবেন। এটা তিনি চাইলেও পারবেন না। কেন পারবেন না? কারণ কুমিল্লা থেকে এটার অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া আপনি এটা তৈরি করতে পারবেন না। তো মানে ব্যাপারটা আসলে দেশের ভিতরে না, ব্যাপারটা আসলে বাইরের দেশের সাথে ইনক্লুডেড। যেমন ধরেন কুমিল্লা রসমালাই, ভারত যদি ভারত যদি এই রসমালাই তৈরি করতে চায় তাহলে বাংলাদেশের অনুমতি নিয়ে তারপরে ভারত কুমিল্লা রসমালাই তৈরি করতে পারবে। কুমিল্লা রসমালাই তারা এই নামটা তারা ব্যবহার করতে পারবে না। এবং বাংলাদেশের সাথে চুক্তিটা হবে এরকম যে তুমি কুমিল্লা রসমালাই বিক্রি করে যে ব্যবসায়িক মুনাফা অর্জন করবা সেটার কিছু জিনিস আমিও পাবো, আমাকে অবশ্যই দিতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে এইসব পণ্যের মালিকানা বা সত্ত্ব আর কোনো দেশ দাবি করতে পারবে না। দেশের মধ্যেও অন্য কোনো এলাকায় জনগোষ্ঠী এই পণ্যের মালিকানা পাবে না। তার মানে হচ্ছে দেখেন, রসগোল্লা, এই রসগোল্লার জিআই স্বীকৃতি কিন্তু ভারত নিয়ে গেছে। রসগোল্লার জিআই স্বীকৃতি কিন্তু ভারতের। তার মানে হচ্ছে আপনি চাইলেও কয়েক বছর পরে এই রসগোল্লা বাংলাদেশে আপনি বানাতে পারবেন না। বানাতে পারবেন ব্যাপারটা তা না, বানাতে পারবেন, সেটা বানানোর জন্য আপনার ভারতের অনুমতি নিতে হবে। ভারতের অনুমতি আপনি কেমনে নেবেন? দেখেন, ধরেন এই যে রুমানা আক্তার, তিনি হচ্ছে ধরেন তিনি রসগোল্লা বানাতে চান। রসগোল্লা বানানোর জন্য তিনি যাবেন জেলা প্রশাসকের কাছে, জেলা প্রশাসক আবেদন করবেন, জেলা প্রশাসক যাবে শিল্প মন্ত্রণালয়ের কাছে, শিল্প মন্ত্রণালয় যাবে পররাষ্ট্র যে মন্ত্রণালয় আছে সেখানে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বলবে যে ভাই আমাদের একজন নাগরিক নাম রুমানা আক্তার, সে তো রসগোল্লা বানাইতে চায়, এখন তুমি আমাকে এই অনুমতি দাও। তখন ভারত বলবে আচ্ছা ঠিক আছে যাও, অনুমতি দিলাম, তবে 20% আমার, মানে যত ব্যবসা 20% হচ্ছে আমার। ঠিক আছে, এই জিনিসগুলো এইভাবে কাজ করবে। ঠিক আছে, সেটা হচ্ছে 2030 সাল পর্যন্ত। এই সালটা হচ্ছে 2030 সালের পরে যেই পণ্য স্বীকৃতিপ্রাপ্ত যেই পণ্যগুলো আছে এগুলো চাইলেই আপনি আপনি আর হচ্ছে ইচ্ছা মতো বানাতে পারবেন না। ঠিক আছে, এখন বাংলাদেশের সাথে যেহেতু ভারত সীমানা শেয়ার করে, সংস্কৃতি শেয়ার করে, অনেক জিনিসই আছে, অনেক জিনিসই আছে যেগুলো আমাদের দেশেও আছে আবার ভারতেও আছে। এখন ভারত অনেক চালাক, আমাদের দেশ হচ্ছে, এখানে একটা শব্দ বলতে চাচ্ছিলাম কিন্তু শব্দ বললে আপনারা আমাকে বলবেন যে না স্যার আসলে ভালো না। যাই হোক, বাংলাদেশের বাংলাদেশের মানুষ তো আসলে মানে ভালো লোক না। তারা আসলে বিভিন্ন হাউকাউ করতে পারে কিন্তু কাজের জিনিস না, তারা করতে পারে না। এখন ভারত কেন এই বাসমতি চাল, নকশি কাঁথা, রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলো তো ভাই আমাদের দেশেও আছে, তাহলে আমরা কেন পারলাম না? মেইন কারণটা হচ্ছে ভারত এগুলোর আবেদন আগে করছে, এবং এত আগে করছে যখন বাংলাদেশে জিআই পণ্য নিয়ে কোনো আইনই ছিল না। বাংলাদেশে জিআই পণ্যের আইন করছে অনেক পরে। ভারত এই কাজ শুরু করছে 90 দশকে, আমরা শুরু করছি 20 শতাব্দীতে আইসা, মানে 21 শতাব্দীতে আইসা আমরা এই কাজগুলো শুরু করছি, এবং আমরা এগুলো হচ্ছে আসলে সিরিয়াসলি চিন্তা করি নাই। তবে এখন চিন্তা করছি, চিন্তা করতেছি, তবে অনেক কিছুই হচ্ছে ভারত অলরেডি নিয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে আপনার দেওয়া আছে, এগুলা মোটামুটি পড়লে বুঝবেন। তারপরে জিআই পণ্যের স্বীকৃতি কে দেয়, এগুলো তো মোটামুটি বলছি যে কে দেয়। তারপরে জিআই পণ্যের স্বীকৃতি কিভাবে পেতে হয় এগুলো এখানে বিস্তারিত লেখা আছে, এগুলো হচ্ছে নাইস টু নো, আপনারা এগুলো পড়ে নেবেন। বাংলাদেশের জিআই পণ্যের কি অবস্থা দেখেন, বাংলাদেশ এই যে আইন প্রণয়ন করে, দেখেন কত বড় ছাগল, আইন প্রণয়ন করছে 2013 সালে, আইন প্রণয়ন করছে 2013 সালে। ততদিনে ভারত 108টা পণ্যের জিআই স্বীকৃতি নিয়ে গেছে। ভারতের এখন জিআই পণ্যের সংখ্যা হচ্ছে 430টারও বেশি। সব থেকে বেশি জিআই পণ্য আছে জার্মানির, 16,000-এরও বেশি জিআই পণ্য আছে, 16,000। তার মানে এই 16,000 পণ্য যদি পৃথিবীর কোথাও উৎপাদন করতে হয় জার্মানির অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া করলে তারা মামলা ঠুকে দিতে পারবে। দেখেন 2013 সালে আইন প্রণয়ন করার 3 বছর পরে জামদানি বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে 17 নভেম্বর 2016 সালে স্বীকৃতি পায়। ঠিক আছে, এইখানে এই তথ্যটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের
প্রথম জিআই পণ্য কোনটা? জামদানি শাড়ি হচ্ছে বাংলাদেশের প্রথম জিআই পণ্য। কবে স্বীকৃতি পায়? 2016 সালে স্বীকৃতি পায়। এই তারিখটা না পড়লেও চলবে, 2016 সালে স্বীকৃতি পায়। আর বাংলাদেশের জিআই পণ্যের আইন কবে প্রণয়ন করা হয়? 2013 সালে প্রণয়ন করা হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে বাংলাদেশের বর্তমান জিআই পণ্য কয়টা? বাংলাদেশের এই মুহূর্তে একদম এই কারেন্ট সিচুয়েশনে জিআই পণ্য হচ্ছে 43টা। 43টা জিআই পণ্য বাংলাদেশে এখন আছে। তবে তবে এইটা ফ্লাকচুয়েট করে। ফ্লাকচুয়েট মানে এই না যে কমবে, এটা সবসময় হচ্ছে বাড়বে। এখন আমি আপনাকে এই 43 মুখস্থ করার জন্য বলবো না। আমি আপনাকে কি বলবো? আমি আপনাকে বলবো যে কোনো বইটই দেখার দরকার নাই, কে জিআই পণ্য কয়টা বলছে সেটাও আপনার দেখার দরকার নাই। আপনি নিজে ওয়েবসাইটে গিয়ে চেক করবেন জিআই পণ্য আসলে কয়টা। দেখেন আমি দেখাচ্ছি কিভাবে আপনি চেক করবেন। আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ডিপিডিটি। আরে বাংলা হয়ে গেছে। গুগলে গিয়ে সার্চ করবেন ডিপিডিটি। এই যে আমি ডিপিডিটি ক্লিক করলাম, এই যে আসছে, এই যে দেখেন পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। আমি এখানে ক্লিক করলাম। এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে দেখেন একটা অপশনে আছে জিআই, ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য। এই জিআই পণ্যতে এখানে একটা অপশন আছে নিবন্ধিত বা সনদপ্রাপ্ত জিআই পণ্য। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখন পর্যন্ত বাংলাদেশের মঞ্জুরকৃত, এই যে দেখেন এখানে লেখা আছে মঞ্জুরকৃত জিআই পণ্য। এই মঞ্জুরকৃত জিআই পণ্যটাই হচ্ছে জিআই পণ্যের সংখ্যা। তাহলে এখানে টোটাল কয়টা আছে দেখেন, এই যে দেখেন শুরুতে হচ্ছে জামদানি শাড়ি, এই যে শুরুতে হচ্ছে জামদানি শাড়ি, এরপরে বাংলাদেশের ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম, বিজয়পুরের সাদামাটি, ঠিক আছে। তাহলে এখানে দেখেন টোটাল কয়টা আছে, এই যে দেখেন টোটাল আসে 43টা। এই যে দেখেন টোটাল হচ্ছে 43টা, ঠিক আছে। এখন সর্বশেষ কোনটা এটা আপনি কেমনে বুঝবেন যে কোনটা সর্বশেষ? দেখেন এখানে আপনি সর্বশেষটা বোঝার জন্য আপনি তারিখ দেখবেন। এই যে দেখেন GI-75, এই যে GI-75 এটা হচ্ছে 8/4/2024, তার মানে কয়েকদিন আগে। ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি এটা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে, ঠিক আছে। তাহলে এইটা সবসময় এই ওয়েবসাইটে গিয়ে সবসময় খোঁজখবর রাখবেন। কোন বইয়ে কি লেখছে, আমি কি বলছি, আমাদের স্লাইডে কি আছে, এত কিছু আপনার দেখার দরকার নাই। সরাসরি আপনি ওয়েবসাইটে যাবেন, যেটা আপডেট হয় সেখানে ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসেন আমরা আবার স্লাইডে ফিরে যাই। এখানে আমি এই জিআই পণ্য যে 43টা সেগুলোর একটা লিস্ট আমি এখানে রেখেছি। সবগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, শুধু প্রথম কোনটা, প্রথম কোনটা আর শেষ কোনটা, প্রথম কোনটা আর শেষ কোনটা সেইটা এখানে দেওয়া আছে। এই সুন্দরবনের মধু কেন হবে রে ভাই? সুন্দরবনের মধু কেন হবে না এটা তো বললাম। সুন্দরবনের মধু দেখেন, এই যে এখানে কত, 2017। জিআই কত? GI-25। সর্বশেষ কোনটা? এই যে তারিখ দেখেন রে ভাই, তারিখ দেখেন, এই যে দেখেন GI-75। এখন বলতে পারেন GI-75 মানে কি? GI-75 মানে হচ্ছে আবেদন, আবেদন, ঠিক আছে। GI-75 মানে হচ্ছে আবেদন। আর এই আবেদন করলেই যে জিআই পণ্য হবে বাট ওইরকম না, ঠিক আছে। জিআই পণ্য আবেদন করলেই আবেদন সেটা গৃহীত হয় না, যাচাই বাছাই হয়, তারপরে স্বীকৃতি পাওয়া যায়, ঠিক আছে। তাহলে সর্বশেষ এখন পর্যন্ত সর্বশেষ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ছানামুখী মিষ্টি। রুমান আক্তার বলেছেন চট্টগ্রামের মেজবানকে জিআই স্বীকৃতি দেওয়া উচিত। আচ্ছা, এই কাজটা কিন্তু আপনি করতে পারেন, এই কাজটা আপনারা করতে পারেন। আপনাদের দেশের বা আপনাদের এলাকার কোন জিনিসটা জিআই পণ্যের জিআই পণ্য হিসেবে কি বলে উপযুক্ত, সেটা আপনারা কিন্তু সিলেক্ট করে আবেদন করতে পারেন। কিভাবে? এই যে দেখেন আপনার এলাকায় কোনো কোনো পণ্যের জিআই স্বীকৃতি পেতে আপনি কি করতে পারেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ডাউনলোড করে আপনারা আপনাদের নিজের এলাকার ঐতিহ্য নিয়ে বিশদে লিখতে পারেন। সরকারের পক্ষে দেশের কোনায় কোনায় গিয়ে তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। জনগণ যদি এই তথ্যগুলো দিতে পারে তবে গবেষকরা সেই তথ্য ভাণ্ডার ব্যবহার করে এই বিপুল কর্মযোগকে এগিয়ে নিতে পারেন। তার মানে কেউ যদি চিন্তা করেন, কেউ যদি চিন্তা করেন যে আমার এই পণ্যটা যেই পণ্য হওয়ার দাবিদার, সেক্ষেত্রে আপনারা বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়ে এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করে সেটা আবেদন করতে পারেন। ওকে, এরপরে দেখেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড সংক্ষেপে হচ্ছে BAB। এটা হচ্ছে বাংলাদেশের একটা স্বায়ত্তশাসিত সংস্থা, স্বায়ত্তশাসিত
সরকারি সংস্থা। এটার আসলে কাজটা কি দেখেন, এটার কাজটা হচ্ছে যে আহ, এই যে বিএসটিআই বিভিন্ন পণ্যের মান নিরূপণ করে, মান নিয়ন্ত্রণ করে। এখন তারা যেই পদ্ধতিটা ব্যবহার করছে, এই পদ্ধতিটা তারা কই পাইছে, এই পদ্ধতিটা যে ঠিকঠাক আছে এটা তারা কই পাইছে, এটা স্বীকৃতি কে দিবে? এইটার স্বীকৃতি দেয় হচ্ছে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড। তার মানে হচ্ছে এরা কি করে, আন্তর্জাতিক মান ও গাইডলাইন অনুসারে বিভিন্ন পরীক্ষাগারের সনদ প্রদান করে। প্রতিষ্ঠা হয় 2006, পড়ার দরকার নাই, পরীক্ষাতে আসবে না, প্রতিষ্ঠা সাল পরীক্ষাতে আসবে না। আচ্ছা, এরপরে আসেন স্বায়ত্ত শাসিত আবার সরকারি, মানে মানে আপনার এটা বাংলাদেশ সরকারের, এটা কোনো প্রাইভেট প্রতিষ্ঠান না, তবে বাংলাদেশ সরকারের হলেও এরা স্বায়ত্তশাসিত, মানে এরা আইন দিয়ে প্রতিষ্ঠিত। এদের এরা হচ্ছে আপনার এদের নিজস্ব বেতন স্কেল আছে, বা এরা সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। যেমন ধরেন আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো, এগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত, এদের নিজস্ব আইন আছে, এরা আইনের মাধ্যমে চলে, নিজের আইনের মাধ্যমে চলে। আচ্ছা, বিটাক বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার, বা সংক্ষেপে বিটাক, এরা হচ্ছে বিভিন্ন শিল্প কারিগরি, বিভিন্ন শিল্পে বা বিভিন্ন কারিগরি সহায়তা যদি দরকার হয় তাহলে বিটাক থেকে এই সহায়তাটা পাওয়া যায়। দেখেন বাংলাদেশের যে অর্থনীতি, সেটা হচ্ছে একটা মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি মানে কি? মিশ্র অর্থনীতি মানে হচ্ছে বাংলাদেশে পুঁজিবাদ আছে, বাংলাদেশে সমাজতন্ত্র আছে, দুইটারই মিক্সচার আছে। এখন বাংলাদেশের সমাজতন্ত্র কিভাবে আছে? বাংলাদেশের সরকারের মালিকানাধীন বিভিন্ন ধরনের রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং কলকারখানা কিন্তু রয়েছে, ঠিক আছে? এখন এই টোটাল এই সংখ্যাটা আসলে কত? টোটাল রাষ্ট্রীয় মালিকানাধীন ও আর্থিক নন ফাইন্যান্সিয়াল মানে কি? নন ফাইন্যান্সিয়াল মানে হচ্ছে যেমন ধরেন ব্যাংক, বিমা, এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল। ব্যাংক, বিমা এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল। ব্যাংক, বিমার বাইরে যে সমস্ত রাষ্ট্র মালিকানাধীন সংস্থা রয়েছে তারা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল। তো এরকম এই রাষ্ট্রীয় মালিকানাধীন এই যে সংস্থা বা কারখানা টোটাল হচ্ছে 49টা। এটা একটু মনে রাখেন, পরীক্ষাতে আসতে পারে। টোটাল হচ্ছে 49টা। আর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন বা বিএসআইসি অনুযায়ী এই 49টা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে টোটাল 60টা সেক্টরে বিভক্ত করা হয়েছে। 60টা সেক্টর কি কি দেখেন, এই স্ক্রিনশটটা আমি হচ্ছে সর্বশেষ যে অর্থনৈতিক সমীক্ষা সেখান থেকে নিয়েছি, আপনারা চাইলে সেখানেও দেখতে পারেন। দেখেন শিল্পের 6টা আছে, বিদ্যুৎ গ্যাস পানি 6টা, পরিবহন যোগাযোগ 8টা, বাণিজ্য 3টা, কৃষি মৎস্য 2টা, নির্মাণ 6টা, সার্ভিস বা সেবা 18টা, টোটাল হচ্ছে 49। দেখেন এখানে নামগুলো খুব পরিচিত আপনার মনে হবে। যেমন দেখেন এই যে বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মংলা বন্দর কর্তৃপক্ষ, স্থলবন্দর কর্তৃপক্ষ। তাহলে এগুলোই হচ্ছে স্বায়ত্ত শাসিত সংস্থা। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এগুলো কি মুখস্থ করতে হবে? না, এটা মুখস্থ করার কোনো দরকার নাই। মানে এই পুরা স্লাইডটারই কোনো কিছু আপনার মুখস্থ করতে হবে না। যদি একটা তথ্য মুখস্থ করতে চান সেটা হইলো এই যে 49 সংখ্যা যেটা আছে এইটা মনে রাখতে পারেন, এছাড়া আর আসলে কোনোটাই পরীক্ষাতে আসার মতো না। নাইস টু নো, ঠিক আছে? চলেন আমরা একটু অতীতে ফিরে যাই। অতীতে তো আসলে ফিরে যাওয়া যায় না, তারপরও হচ্ছে যে মানে অতীতকে একটু স্মরণ করে আসি। কি কি আমরা শিখলাম? আমরা শিখলাম মূলত হচ্ছে যে শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রথম শিল্প মন্ত্রণালয় গঠিত হয়েছিল 1972-তে। আর মুজিবনগর সরকারের প্রথম শিল্পমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী। শিল্পমন্ত্রীর বিভিন্ন দপ্তরগুলো আমরা দেখেছি। বিসিআইসি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, টোটাল 13টা কারখানা রয়েছে, এর মধ্যে 8টা রয়েছে সার কারখানা এবং অন্যান্য কারখানা রয়েছে 5টা। বিএসএফআইসি বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এইখানে টোটাল 15টা চিনিকল আছে। বিএসইসি বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, এটার কয়টা শিল্প কারখানা আছে মুখস্থ করার দরকার নাই। বিএসসিআইসি বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি কর্পোরেশন বা সংক্ষেপে বিসিক, এটার সংখ্যাটা আপাতত পড়ার দরকার নাই, স্কিপ করতে পারেন, আমি পরবর্তীতে আপডেট জানাই দিব। বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা। ডিপিডিটি খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে, ডিপার্টমেন্ট অফ পেটেন্টস ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস।
এরা কি করে? এরা হচ্ছে জিআই পণ্যের স্বীকৃতি দেয় এবং ওয়াইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের গাইডলাইন অনুসরণ করে ডিপিডিটি জিআই পণ্যের স্বীকৃতি দেয়। বাংলাদেশে বর্তমানে জিআই পণ্য কয়টা রয়েছে? বাংলাদেশে বর্তমানে জিআই পণ্য রয়েছে টোটাল 43টা, বর্তমানে 43টা রয়েছে। তবে এটা যেহেতু ফ্লাকচুয়েট করে, অবশ্যই আপনারা ডিপিডিটিতে গিয়ে সবসময় একটু আপডেট রাখবেন যে এখন কয়টা আছে। সর্বশেষ অনুযায়ী সর্বশেষ স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি। আচ্ছা, বিএবি বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড, যেটা হচ্ছে পণ্যের যে বিভিন্ন মান নিয়ন্ত্রণ করার যে গাইডলাইন, সেগুলো এরা হচ্ছে আসলে সনদ প্রদান করে। বিটাক বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বা রাষ্ট্রায়ত্ত সংস্থা হচ্ছে টোটাল 49টা। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, 49, এই সংখ্যাটা মনে রাখলেই চলবে। শিল্প, এখন কথা হচ্ছে শিল্প জিনিসটা আসলে কি। শিল্প জিনিসটার সাথে আমার প্রথম যে পরিচয় সেটা হচ্ছে আমি প্রচুর বাংলা মুভি দেখতাম। ওই যে অমুক শিল্পপতি, অমুক শিল্পপতির হচ্ছে কন্যা, অমুক শিল্পপতির কন্যা হচ্ছে নায়িকা, ধনির দুলালি, ধনির দুলালি, আর হচ্ছে যে নায়ক সে হচ্ছে গরিব। হ্যাঁ, তখন এই গরিব আর ধনির মধ্যে প্রেম হয়। তখন যে নায়ক সে কন্যার বাবাকে বলে, চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু আমার একটা মন আছে। তখন চৌধুরী সাহেব অফার করে যে, বল কত টাকা তুই চাস, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, বল তুই কত টাকা চাস। তখন যে নায়ক সে বলে যে, চৌধুরী সাহেব, আপনি আমার ভালোবাসা টাকা দিয়ে কিনতে পারবেন না, দরকার হলে আমি আমার জীবন দিয়ে দিব। যাই হোক, তো প্রথম শিল্পের সাথে পরিচয়টা হচ্ছে এখানে। এখন শিল্প জিনিসটা আসলে কি, এইটার জন্য আপনার প্রতিটা দেশের হচ্ছে শিল্প নীতি থাকতে হয়, ঠিক আছে? তো শিল্প নীতিতে শিল্পের সংজ্ঞাটা আসলে থাকে। বাংলাদেশেরও একটা শিল্পনীতি রয়েছে। সেই শিল্পনীতিতে বলা আছে যে কোনো সমজাতীয় দ্রব্য সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয়। যদিও এইটা হচ্ছে আপনার পরীক্ষাতে আসবে না, যেটা আসবে সেটা হচ্ছে বাংলাদেশের একটা জাতীয় শিল্প নীতি আছে। এই জাতীয় শিল্প নীতিটা 2016 সালে হচ্ছে এটা আপনার তৈরি করা হয়। তাহলে এখানে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হলো যে জাতীয় শিল্পনীতি কবে প্রণয়ন করা হয়। জাতীয় শিল্পনীতি কবে প্রণয়ন করা হয়? 2016 সালে জাতীয় শিল্পনীতি প্রণয়ন করা হয়। 2016, আজ থেকে 8 বছর আগে। এখন এই যে শিল্পনীতি, এখানে আসলে কি কি আছে? এখানে বহু কিছু আছে, অনেক কিছু আছে। আপনারা চাইলে গুগল করে এই জাতীয় শিল্পনীতির পিডিএফটা ডাউনলোড করে ফেলতে পারবেন। সেখান থেকে আপনি অনেক তথ্য জানতে পারবেন। তবে পরীক্ষার জন্য এত তথ্য গুরুত্বপূর্ণ না। পরীক্ষার জন্য কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ আসেন আমরা একটু দেখি। এই যে শিল্পনীতি, সেখানে শিল্পকে কয়েকটা ভাগে ভাগ করেছে, যেমন বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, মাইক্রো শিল্প, কুটির শিল্প। এবং এই যে ক্ষুদ্র, মাইক্রো, মাঝারি, বৃহৎ, কুটির, এগুলোর বিভিন্ন সংজ্ঞা কিন্তু এই শিল্পনীতিতে দেওয়া আছে। এখানে আমি সেই সংজ্ঞা কিছুটা রেখেছি। এগুলো হচ্ছে একদমই নাইস টু নো, পরীক্ষাতে আসার মতো গুরুত্বপূর্ণ না, সুতরাং এগুলো আমি আপনাদেরকে পড়তেও বলবো না। তবে হ্যাঁ, কারো যদি আগ্রহ থাকে, এখানে আমি দিয়ে দিয়েছি যে কোনটা বৃহৎ শিল্প হবে, কোনটা ক্ষুদ্র শিল্প হবে, কোনটা মাঝারি শিল্প হবে। এইগুলো আপনারা একটু নাইস টু নো হিসেবে ধরে নিয়ে এগুলো পড়ে নিতে পারেন। যেটা পরীক্ষাতে আসবে বা পরীক্ষায় আসার মতো যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে শিল্পনীতি, এই শিল্পনীতি অনুযায়ী বাংলাদেশে আছে এরকম শিল্পগুলোকে টোটাল 4টা ভাগে ভাগ করা হয়েছে, টোটাল 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেই ক্যাটাগরিগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আসতে পারে। সেই ক্যাটাগরিগুলো হচ্ছে উচ্চ অগ্রাধিকার শিল্প, অগ্রাধিকার শিল্প, নিয়ন্ত্রিত শিল্প এবং হচ্ছে সংরক্ষিত শিল্প। এখন এই উচ্চ অগ্রাধিকার শিল্পে কি কি আছে, অগ্রাধিকার শিল্পে কি কি আছে, নিয়ন্ত্রিত শিল্পে কি কি আছে এবং সংরক্ষিত শিল্পে কি কি আছে, এই জিনিসগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো। এগুলোই আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করব। উচ্চ অগ্রাধিকার শিল্প এটা কি জিনিস? যেই শিল্প খাতগুলো হচ্ছে আপনার আমরা সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি, যেই
শিল্প খাতগুলো থেকে আমরা সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি সেগুলোই হচ্ছে আসলে উচ্চ অগ্রাধিকার শিল্পের অন্তর্ভুক্ত। এই উচ্চ অগ্রাধিকার শিল্পে টোটাল 60টা শিল্পকে রাখা হয়েছে। এই 60টা শিল্পের নাম কষ্ট করে মুখস্থ রাখতে হবে। কি কি? কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী শিল্প, তৈরি পোশাক শিল্প, পাট ও পাটজাত শিল্প, ঔষধ শিল্প, চামড়া ও চামড়াজাত শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প এবং আইসিটি এবং সফটওয়্যার শিল্প। এই শিল্প, এই 60টা শিল্পকে অগ্রাধিকার বা উচ্চ অগ্রাধিকার শিল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি উচ্চ অগ্রাধিকার শিল্প অন্তর্ভুক্ত? তাহলে এই 60টা অবশ্যই মুখস্থ রাখবেন। অগ্রাধিকার শিল্প, অগ্রাধিকার শিল্প মানে হচ্ছে যে যেখান থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি, তবে সেটা উচ্চ অগ্রাধিকার শিল্পের মতো অর্জন করছি না, তবে এই সেক্টরটাকে যদি আমরা সুযোগ সুবিধা বাড়িয়ে দেই, তাহলে এখান থেকে আমরা স্লাইড হয়ার, এই স্লাইড দেখতে পাচ্ছেন সবাই? এই যে মানিরা আজাদ, না আপনার নাম হচ্ছে মনিরা, মনিরা আজাদ স্বর্ণার স্লাইড দেখতে পাচ্ছে না। আপনার সবাই স্লাইড দেখতে পাচ্ছেন? ওকে ওকে। অগ্রাধিকার শিল্পগুলো হচ্ছে সেই শিল্পগুলো যেগুলোকে সুযোগ সুবিধা দিলে তারা বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে আনতে পারবে। তাহলে এই অগ্রাধিকার শিল্প হচ্ছে টোটাল 24টা। তবে এই 24টা শিল্প আমি আপনাদেরকে একটা একটা করে মুখস্থ করতে বলবো না। আপনি শুধু এই 24টার মধ্যে মনে রাখবেন জাহাজ নির্মাণ শিল্প, চা শিল্প এবং পর্যটন শিল্প। পরীক্ষাতে যদি আসে এই তিনটার মধ্যেই আসবে যে নিচের কোনটি অগ্রাধিকার শিল্প। সেখানে আপনি অপশনে হয় দেখতে পারবেন জাহাজ নির্মাণ শিল্প, না হয় দেখতে পারবেন চা শিল্প, না হয় দেখতে পারবেন পর্যটন শিল্প। এরপরে আসেন নিয়ন্ত্রিত শিল্প। নিয়ন্ত্রিত শিল্প মানেটা কি? নিয়ন্ত্রিত শিল্প মানেটা হচ্ছে যে যেই শিল্পগুলোর উপরে মাঝে মধ্যেই বিভিন্ন নিয়ন্ত্রণ আরোপ করতে হয়। যেমন ধরেন ট্রলার যোগে সমুদ্রে মৎস্যাহরণ শিল্প, স্যাটেলাইট চ্যানেল, কার্গো বা যাত্রী পরিবহন বিমান, এগুলো হচ্ছে নিয়ন্ত্রিত শিল্প। এবং এখানে টোটাল 22টা শিল্প আছে। 22টা শিল্প কি কি পরীক্ষা আসবে না, কোনো দরকার নেই পড়ার, জাস্ট এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো একটু নামগুলো পড়লেই হবে। সংরক্ষিত শিল্প, এটা খুবই গুরুত্বপূর্ণ। সংরক্ষিত শিল্প মানে হচ্ছে এইখানে সর্বসাধারণের প্রবেশ অধিকার নেই। আপনি যদি অসাধারণ হন, যদি আপনি অসাধারণ হন, তাহলে আপনি হচ্ছে এই সংরক্ষিত শিল্পগুলোতে ঢুকতে পারবেন। যেমন বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, বা যেটাকে আমরা টাকশাল নামে চিনি, যেখানে টাকা ছাপানো হয় বা ডাক টিকিট ছাপানো হয়। আর আরেকটা হচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, যেখানে সমরাস্ত্র তৈরি করা হয়। এইগুলো হচ্ছে সংরক্ষিত শিল্প। তাহলে সংরক্ষিত শিল্প হচ্ছে মূলত দুইটা। সংরক্ষিত শিল্প হচ্ছে দুইটা, একটা হচ্ছে টাকশাল বা আরেকটা হচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, এবং দুইটাই হচ্ছে গাজীপুরে অবস্থিত। গাজীপুরে অবস্থিত। আচ্ছা, বাংলাদেশের এই শিল্পনীতি 2016 সালেই দেওয়া আছে যে শিল্পনীতি অনুযায়ী বাংলাদেশের শিল্প উন্নত জেলা হচ্ছে 14টা। কোন 14টা জেলা পরীক্ষায় আসবে না, কোনো দরকার নাই, জাস্ট সংখ্যাটা মনে রাখেন। শিল্প উন্নত জেলা হচ্ছে 14টা, আর সবচেয়ে বেশি শিল্প উন্নত জেলা হচ্ছে চট্টগ্রাম বিভাগের 8টা জেলা। এরপরে আমরা চলে যাব পোশাক শিল্পে। পোশাক শিল্পে পোশাক শিল্পে হইলেই হচ্ছে একটা কথাই মনে পড়ে, ওই যে একজন বলছিলেন, সেটা হচ্ছে যে আপনার ওই যে শাবানা, শাবানা কি করে? শাবানা গরিব থাকে, তারপরে শাবানা একটা সেলাই মেশিন কিনে, সেলাই মেশিন তার অনেক লাভ হয়, অনেক লাভ হওয়ার পরে সে আরেকটা সেলাই মেশিন কিনে, 2টা থেকে 4টা হয়, 4টা থেকে 6টা হয়, না সরি 4টা থেকে 8টা হয়, 8টা থেকে 16টা হয়, হ্যাঁ 16টা থেকে 32টা হয়। এইভাবে দেখা যায় যে তারা বছর ঘুরতে না ঘুরতেই তারা হচ্ছে যে বড়লোক হয়ে যায়। হ্যাঁ, তো এখানে আসলে এই যে পোশাক শিল্প, সাবানার যে ধরেন এই যে সেলাই মেশিন, এখানে কিন্তু একটা প্রতীকী জিনিস আছে। প্রতীকী জিনিসটা হচ্ছে যে আমাদের গার্মেন্টস সেক্টরে ম্যাক্সিমাম যারা কাজ করে তারাই হচ্ছে আসলে সবাই হচ্ছে নারী শ্রমিক, এবং নারী যারা কাজ করে তারা আসলে আমাদের অর্থনীতিতে তাদের অবদান কিন্তু আসলে বিশাল। কারণ এই যে গার্মেন্টসে তারা কাজ করছে ম্যাক্সিমামই তো হচ্ছে মহিলা বা নারী, তো তাদের উপরেই কিন্তু বাংলাদেশের অর্থনীতির যে মেরুদণ্ড সেটা আসলে দাঁড়ানো বা দাঁড়িয়ে আছে। আচ্ছা, আরএমজি মানে হচ্ছে রেডিমেড গার্মেন্টস, এবং বাংলাদেশের এটাই সব থেকে বেশি
বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি এই আরএমজি সেক্টর থেকে, তৈরি পোশাক শিল্প থেকে। বাংলাদেশের এই পোশাক শিল্পের যাত্রা শুরু হয় হচ্ছে 60-এর দশকে। আর বাংলাদেশের প্রথম গার্মেন্টস পল্লী স্থাপিত হয় হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। প্রথম হচ্ছে চীন। বাংলাদেশের অবস্থান তৈরি পোশাক খাতে হচ্ছে দ্বিতীয়। এখানে খুব আইরনিক্যাল একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ তৈরি পোশাক যে দ্বিতীয়তে আসলো, এটা যতটা না বাংলাদেশের অবদান, তার থেকেও বেশি অবদান আসলে হচ্ছে যে অন্যান্য দেশগুলোর। কারণ আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশগুলো আছে, চীন বা হচ্ছে আপনার ভিয়েতনাম বা ভুটান বা ভারত, এরা আসলে আস্তে আস্তে এই তৈরি পোশাক কারখানা বা তৈরি পোশাকের যে ব্যবসা, সেখান থেকে আসলে তারা সরে আসছে। তারা অন্যান্য প্রযুক্তি পণ্য যেগুলো আছে সেগুলোতে তারা আসলে বিনিয়োগ করছে। যেমন ধরেন যে চিপ ইন্ডাস্ট্রি বা এই ধরনের সফিস্টিকেটেড যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেগুলোতে তারা আসলে বিনিয়োগ করছে। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশের তো অশিক্ষিত মানুষের সংখ্যাই বেশি। হ্যাঁ, বাংলাদেশে তো শিক্ষিত মানুষের সংখ্যা কম। এই কারণেই বাংলাদেশের শ্রমটা হচ্ছে সস্তা। অন্যান্য দেশে কিন্তু এত সস্তা শ্রম আসলে পাওয়া যাচ্ছে না। তো এই কারণেই ওই অর্ডারগুলো বাংলাদেশে আসছে। এখন আমরা ভাবতেছি যে আমরা আসলে পোশাক শিল্প অনেক ভালো করতেছি, আসলে কিন্তু সেরকম না। আবার এখানে আরেকটা ব্যাপারও আছে। ধরেন আমরা পোশাক রপ্তানি করি 100 টাকার, কিন্তু এই 100 টাকার পোশাক রপ্তানি করতে আমার খরচ হয় 90 টাকা। কারণ পোশাক রপ্তানি করার জন্য আমাদের সুতা দরকার, পোশাক বানানোর জন্য যে সুতা দরকার, সেগুলো তো আমার দেশে আমি তৈরি করি না, সেগুলো চীন থেকে আমদানি করতে হয়। তার মানে 100 টাকা আপনি বিক্রি করতেছেন, কিন্তু আপনার খরচ হচ্ছে 90 টাকা। যদি এরকম হইতো যে আপনার 50 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু আপনার খরচ হচ্ছে 20 টাকা, মাঝখানে আপনার 30 টাকা লাভ। মূলত এইটা ছিল আসলে দরকার, এই যে 50 টাকা বিক্রি, 20 টাকা হচ্ছে খরচ, 30 টাকা লাভ। কিন্তু এখন সমস্যা হচ্ছে 100 টাকা বিক্রি হয় ঠিকই, কিন্তু আসলে আমার খরচ হয়ে যায় 90 টাকা। এটা একটা খারাপ জিনিস। আচ্ছা, যাই হোক, আমরা ওইভাবে আসলে কাঁচামালের বাজারে বা কাঁচামাল ওইভাবে আমরা তৈরি করতে পারছি না। বিশ্বে তৈরি পোশাক যে রপ্তানি, সেখানে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়, এবং হচ্ছে আমাদের চীন হচ্ছে প্রথম এই তালিকায়। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে, সেই দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ হচ্ছে প্রথম। শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের যেই দেশগুলো আছে সেইখানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ প্রথম, দ্বিতীয় হচ্ছে চীন। বাংলাদেশের একমাত্র তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট নরসিংদী জেলাতে অবস্থিত। আর বাংলাদেশের কুটির শিল্পের জন্য বিখ্যাত পণ্য হচ্ছে রাজশাহীর সিল্ক এবং টাঙ্গাইলের তাঁতের শাড়ি। বাংলাদেশের আরেকটা বিখ্যাত কাপড় ছিল, যেটা হচ্ছে মসলিন কাপড়, প্রাচীন বাংলার গৌরব, যেটা এখনো হচ্ছে ছোট একটা টুকরা, এখনো জাতীয় জাদুঘরে, শাহবাগের জাতীয় জাদুঘরে এটা সংরক্ষিত আছে। বাংলাদেশের একমাত্র রেয়ন মিল, এটা রাঙামাটির চন্দ্রঘোনাতে অবস্থিত। বাংলাদেশ সব থেকে বেশি তৈরি পোশাক রপ্তানি করে হচ্ছে যুক্তরাষ্ট্রে, আর সব থেকে এর দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের জার্মানি। মানে দেশ হিসেবে হচ্ছে জার্মানি, আর সংস্থা বলেন বা একক যদি বলেন একক বাজার, সেক্ষেত্রে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আর সব থেকে বেশি বাংলাদেশ পোশাক রপ্তানি করে হচ্ছে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ কোটা মুক্ত বিশ্ব বাণিজ্যে প্রবেশ করে 1995 সালে। এটা যখন হচ্ছে ইন্টারন্যাশনাল পড়াবো তখন এটা আর একটু ভালো করে বুঝবেন। আপাতত এতটুকুই মাথায় রাখেন যে বাংলাদেশ কোটা মুক্ত বিশ্ব বাণিজ্যে প্রবেশ করে 1 জানুয়ারি 1995। 2013 সালে বাংলাদেশে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে রানা প্লাজাতে একটা দুর্ঘটনা ঘটেছিল। এই দুর্ঘটনার পরেই বাংলাদেশের পোশাক শিল্পে একটা বিশাল ধাক্কা খেয়েছিল। তো পোশাক শিল্পের এই যে সেফটি বা বিভিন্ন ধরনের সিকিউরিটি, এগুলো নিশ্চিত করার জন্য ইউরোপের দেশগুলো একটা সংস্থা বা একটা এগ্রিমেন্ট করে, আবার যুক্তরাষ্ট্রের যে পোশাক ব্র্যান্ডগুলো আছে তারা একটা হচ্ছে জোট তৈরি করে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত বা ইউরোপের দেশগুলো যে জোটটা তৈরি করে, সেটার নাম ছিল অ্যাকর্ড। এটা আসলে জোট না, এটা আসলে বাংলাদেশের সাথে একটা চুক্তি ছিল, অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ। তো এই অ্যাকর্ড রানা প্লাজা দুর্ঘটনার পরে বাংলাদেশের পোশাক কারখানা সংস্কারের উদ্দেশ্যে গঠিত হয়েছিল।
এবং পরবর্তীতে 2020 সালে এই অ্যাকর্ডটা বিলুপ্ত হয়ে যায়। অ্যাকর্ডটা বিলুপ্ত হয়ে আরেকটা কাউন্সিল তৈরি হয়, যেটার নাম হচ্ছে আরএমজি সাস্টেনেবল কাউন্সিল, বা সংক্ষেপে আরএসসি। তার মানে অ্যাকর্ড কিন্তু এখন নাই, অ্যাকর্ডের বদলে এখন যেটা আছে সেটার নাম হচ্ছে আরএসসি, আরএমজি সাস্টেনেবিলিটি কাউন্সিল। আর যুক্তরাষ্ট্রের যেই সংগঠন বা পোশাক ক্রেতাদের যে সংগঠন, সেটার নাম হচ্ছে অ্যালায়েন্স। এখন আসেন আমরা দেখব হচ্ছে যে পোশাক খাতের কয়েকটা সংগঠন কি কি, যেমন বিজিএমইএ, এগুলোরও হচ্ছে শুধুমাত্র এব্রিভিয়েশনটাই ইম্পর্টেন্ট। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। কত সালে যাত্রা শুরু হয় কোনো দরকার নাই, পরীক্ষাতে আসবে না। বিকেএমইএ, বাংলাদেশ নিট ওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। বিটিএমসি, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন, এটাও সাল আসবে না পরীক্ষাতে। বাংলাদেশের পোশাক শিল্প পার্ক, এটা হচ্ছে মুন্সিগঞ্জের বাউশিয়া উপজেলাতে তৈরি হওয়ার কথা ছিল। মুন্সিগঞ্জের বাউশিয়া উপজেলায় এটা তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু এটা এখনও আলোর মুখ দেখেনি। তারপর যদি পরীক্ষাতে আসে যে পোশাক শিল্প পার্ক নির্মাণ হওয়ার কথা রয়েছে কোথায়, সেক্ষেত্রে মুন্সিগঞ্জের বাউশিয়া উপজেলা অপশনে দেখলে দাগে দিয়ে আসবেন। চলেন আমরা একটু রিক্যাপ করে আসি কি কি জিনিস আমরা শিখলাম। আমরা যেটা শিখলাম যে পোশাক শিল্প, না আমরা শিখলাম কি কি, আমরা শিখলাম হচ্ছে যে শিল্প, শিল্প কাকে বলে, শিল্প কাকে বলে। এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে শিল্প নীতি। 2016 সালে বাংলাদেশের শিল্প নীতি প্রণয়ন করা হয়। ও আচ্ছা, গজারিয়া উপজেলা না, বাউশিয়া গ্রাম। আচ্ছা, আমি যেখান থেকে এই তথ্যটা নিয়েছি সেখানে এরকম তথ্যই আসলে দেওয়া ছিল। আপনাকে ধন্যবাদ আমাকে কারেকশন করে দেওয়ার জন্য, আমি এটা স্লাইডে কারেকশন করে দিব। আচ্ছা, এরপরে আমরা দেখলাম হচ্ছে যে বিভিন্ন ধরনের শিল্প রয়েছে, টোটাল 4 ধরনের শিল্প রয়েছে। সেগুলো হচ্ছে যে উচ্চ অগ্রাধিকার শিল্প, অগ্রাধিকার শিল্প, নিয়ন্ত্রিত শিল্প এবং হচ্ছে সংরক্ষিত শিল্প। উচ্চ অগ্রাধিকার শিল্পে টোটাল 60টা হচ্ছে শিল্প রয়েছে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি যন্ত্রপাতি, তৈরি পোশাক, পাটজাত, ঔষধ, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং এবং আইসিটি এবং হচ্ছে সফটওয়্যার। আচ্ছা, আমি এটা ঠিক করে দিব, আমার একটা ভুল হয়েছে। আমি যেখান থেকে তথ্যটা নিয়েছিলাম সেখানে হচ্ছে বাউশিয়া লেখা। আমি এটা আমি ভেরিফাই করি নাই যে আসলে মুন্সিগঞ্জে এরকম কোনো উপজেলা আছে কিনা, এটা আমি ভেরিফাই করি নাই। আমি এটা ঠিক করে দিব। অগ্রাধিকার শিল্প হচ্ছে টোটাল 24টা। এটার খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প, চা শিল্প এবং হচ্ছে পর্যটন শিল্প। নিয়ন্ত্রিত শিল্প হচ্ছে 22টা। সংরক্ষিত শিল্প হচ্ছে 2টা, টাকশাল এবং হচ্ছে সমরাস্ত্র কারখানা। শিল্পোন্নত জেলা হচ্ছে টোটাল 14টা। পোশাক শিল্প, বাংলাদেশের 60-এর দশকে পোশাক শিল্প যাত্রা শুরু করে। পোশাক শিল্পে রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, প্রথম হচ্ছে চীন, তবে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ হচ্ছে প্রথম। একমাত্র তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট নরসিংদীতে অবস্থিত। কুটির শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে রাজশাহী সিল্ক এবং টাঙ্গাইলের তাঁতের শাড়ি। মসলিন, এটা এখনও ঢাকার জাতীয় জাদুঘরে এখনও সংরক্ষিত আছে। রেয়ন মিল রাঙ্গামাটি চন্দ্রকোনায় অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাকের সবথেকে বড় ক্রেতা। অ্যাকর্ড হচ্ছে একসময় ছিল, এখন নাই। এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পোশাক ক্রেতা সংগঠনগুলো একটা জোট ছিল অ্যাকর্ড। পরবর্তীতে অ্যাকর্ডটাই সংশোধিত হয়ে এখন হয়েছে আরএমজি সাস্টেনেবিলিটি কাউন্সিল। অ্যালায়েন্স হচ্ছে যুক্তরাষ্ট্রের পোশাক ক্রেতাদের একটা সংগঠন। পোশাক খাতের সংগঠন বিজিএমইএ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। বিকেএমইএ, বাংলাদেশ নিট ওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। বিটিএমসি, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন। পোশাক শিল্প পার্ক, এটা মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাতে প্রতিষ্ঠিত। যারা আমাকে কারেকশন করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এরপর আসেন আমরা দেখব হচ্ছে ঔষধ শিল্প। বলেন তো বাংলাদেশে কোন ঔষধ সব থেকে বেশি বিক্রিত হয়? বাংলাদেশে কোন ঔষধ সব থেকে বেশি বিক্রিত হয় বলেন তো? গ্যাস্ট্রিকের ওষুধ। বাংলাদেশে একটা পরিসংখ্যান আমি দেখেছিলাম, প্রতি বছর প্রায় সংখ্যাটা 7, 8 বা 10 হাজার কোটি টাকা এরকম, এই পরিমাণ টাকার ওষুধ বাংলাদেশে বিক্রি হয়। গ্যাস্ট্রিকের ওষুধ, ওই যে স্যাক্লো, তারপর কি আছে সার্জিল, স্যাক্লো সার্জিল আমার আব্বা আম্মা খায়, এই কারণে আমি এটা জানি, বাকিগুলো জানি না। দ্বিতীয় অবস্থানে আছে নাপা বা প্যারাসিটামল জাতীয় যে ওষুধগুলা, এটা হচ্ছে ফিনিক্স 20। হ্যাঁ, ফিনিক্স 20, স্যাক্লো পপুলার। আচ্ছা, তো এরপরে
হচ্ছে আপনার উচ্চ রক্তচাপের ওষুধ। উচ্চ রক্তচাপের ওষুধও মোটামুটি অনেক বিক্রি হয়। আচ্ছা, বাংলাদেশে 98% ঔষধ দেশে উৎপাদিত হয়, অর্থাৎ বাংলাদেশের যত ঔষধ তৈরি হয় তার 98%ই আমাদের দেশের চাহিদা পূরণ করতে সমর্থ। তার মানে আমরা প্রায় ঔষধের যে উৎপাদন সেগুলোতে প্রায় আমরা স্বয়ংসম্পূর্ণ। আজকে কোনো ব্রেক হবে না, ব্রেক ছাড়াই ক্লাস হবে, কারণ আপনাদের ক্লাসটা এমনিতেই দেরিতে শুরু হয়েছে। আপনার যদি একটু অস্থির অস্থির লাগে তাহলে আপনি একটু হাঁটাহাঁটি করেন, একটু পানি খান, একটু হাঁটাচলা করেন, তারপরে আবার ক্লাসে যোগ দেন, ঠিক আছে? বাংলাদেশ এখন বর্তমানে প্রায় 157টা দেশে, 157টা দেশে হচ্ছে বাংলাদেশ ঔষধ রপ্তানি করে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, এটা পরীক্ষাতে আসতে পারে। 157টা দেশে বাংলাদেশ ঔষধ রপ্তানি করে। বাংলাদেশ সব থেকে বেশি ঔষধ রপ্তানি করে মায়ানমারে, আর দ্বিতীয় সর্বোচ্চ করে হচ্ছে শ্রীলঙ্কাতে। আর সরকারিভাবে প্রথম ঔষধ রপ্তানি শুরু করে বাংলাদেশ শ্রীলঙ্কাতে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম তথ্য পেতে পারেন, যে বাংলাদেশ মেধা সত্ত্ব ছাড় পাবে কত সাল পর্যন্ত। দেখেন, বাংলাদেশ যেহেতু একটা গরিব দেশ ছিল, স্বল্পোন্নত দেশ ছিল, অন্যান্য যে দেশগুলো আছে তারা বলছে যে আচ্ছা ঠিক আছে, তুই তো গরিব, ঠিক আছে, ধর আমার থেকে রেসিপি নে, তুই রেসিপি নিয়ে ওষুধ বানা। তো তখন বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে রেসিপি নিয়ে ওষুধ বানাইছে। এখন 2026 সাল থেকে বাংলাদেশ কিন্তু বড়লোক হয়ে যাবে। মানে বড়লোক মানে হচ্ছে যে আমরা আমরা নিম্নবিত্ত থেকে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব, সবকিছু ঠিকঠাক থাকলে। তো এখন তাইলে তো আমরা তো আর গরিব নাই। তখন কিন্তু এই মধ্যম আয়ের কোনো দেশকে কিন্তু এই মেধাসত্ত্ব ছাড়টা ধনী দেশগুলো দেয় না, অর্থাৎ রেসিপি শেয়ার করে না, মেধাসত্ত্বটা তারা কিন্তু প্রোটেক্ট করে। এখন বাংলাদেশ যেহেতু 2026 সালের পরে, 2026 সালে বাংলাদেশ মধ্যম দেশে উন্নীত হবে, তখন কিন্তু এই মেধাসত্ত্ব বা সুবিধাটা বাংলাদেশ আর পাবে না। যদিও এটা 2008 সালে একটা চুক্তি হয়েছিল, যেখানে বলা হয়েছিল বাংলাদেশ 2033 সাল পর্যন্ত, বাংলাদেশ 2033 সাল পর্যন্ত মেধাসত্ত্ব ছাড় পাওয়ার কথা ছিল। এইটাই হচ্ছে আপনি বিভিন্ন বইয়ে দেখবেন, বা আমি হয়তো আমার আগের স্লাইডটাতে এই তথ্যটাই রেখেছিলাম, যে বাংলাদেশ 2033 সাল পর্যন্ত মেধাসত্ত্ব ছাড় পাবে। তবে এইটা এইটা কিন্তু এখনো নিশ্চিত হয়নি। বাংলাদেশের দেন দরবার করতে হবে, দেন দরবার করে এইটা নিশ্চিত করতে হবে যে বাংলাদেশ যাতে 2033 সাল পর্যন্ত মেধাসত্ত্ব ছাড় পায়। তাহলে এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নেবেন। বইতে মনে হয় একটু ভুল আছে, যে 2033 সাল পর্যন্ত ছাড় পাবে, তবে সঠিকটা হবে বর্তমান 2026। আচ্ছা, বাংলাদেশ এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, এটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। 1962 সালে যাত্রা শুরু করে, সাল দরকার নাই, শুধুমাত্র নামটা জানলেই হবে, যে ইডিসিএল এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ঔষধ শিল্প বাংলাদেশের প্রথম ঔষধ শিল্প পার্ক বা ঔষধ শিল্প গড়ে উঠেছে মুন্সিগঞ্জের গজারিয়াতে। ঔষধ প্রশাসন অধিদপ্তর বা সংক্ষেপে ডিজিএ, ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, প্রতিষ্ঠা কত সালে হয়েছে এটা দরকার নাই। এই ঔষধ প্রশাসন অধিদপ্তরের আন্ডারেই বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরটা নিয়ন্ত্রিত হয়। দেশের বৃহত্তম ঔষধ কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মা, এবং তাদের কেনিয়াতে কারখানা আছে, এবং এই কেনিয়ার বাইরে তারা ফিলিপাইনেও কারখানা খোলার প্ল্যান করছে। তাহলে কেনিয়া তো কারখানা আছে, এবং তারা ফিলিপাইনেও কারখানা খোলার প্ল্যান করছে। এরপরে আমরা দেখব হচ্ছে সার শিল্প। আপনাদের মনে আছে কিনা সার শিল্প কোন দপ্তরের আন্ডারে নিয়ন্ত্রিত হয়? সার শিল্প কোন দপ্তরের আন্ডারে নিয়ন্ত্রিত হয়? শিল্প মন্ত্রণালয়ের কোন দপ্তরের আন্ডারে? বিসিআইসি। গুড। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের আন্ডারে হচ্ছে সার শিল্পগুলো হচ্ছে নিয়ন্ত্রিত হয়। এইখানে আপনারা বইয়ে যে বইটা ফলো করেন সেখানে আপডেট হয়েছে কিনা আমি জানি না, এটা ভুল তথ্য থাকতে পারে। সেটা হলো যে দেশে, খেয়াল করেন, দেশে মোট সরকারি সার কারখানা কয়টা? দেশে মোট সরকারি সার কারখানা কয়টা? এটা বিভিন্ন বইয়ে 8টা দেওয়া, যেটা হচ্ছে অ্যাবসলিউটলি ভুল। দেশে বর্তমানে সরকারি সার কারখানা হচ্ছে 7টা। সরকারি যদি বলে তাহলে অবশ্যই উত্তর হবে 7টা। 8টা ছিল, কিন্তু 8টা থেকে এখন 7টা হয়ে গিয়েছে। কিভাবে হয়েছে একটু পরে আমরা দেখব। বাংলাদেশে
ইউরিয়া সারের চাহিদা হচ্ছে সব থেকে বেশি। এই কারণে বাংলাদেশে যে সার কারখানাগুলো আছে এর মধ্যে প্রায় সবগুলোতেই ইউরিয়া সার প্রস্তুত হয়, এবং এই ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে মিথেন গ্যাস। বাংলাদেশে যেহেতু প্রচুর পরিমাণে গ্যাস আছে, সেজন্য এই গ্যাস দিয়ে কিন্তু আমরা ইউরিয়া সার প্রস্তুত করতে পারি। বাংলাদেশের প্রথম সার কারখানাটা হয়েছিল সিলেটের ফেঞ্চুগঞ্জে। 1961 সালে এই সার কারখানাটা প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই সিলেটেরই একটা সার কারখানা রয়েছে, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে উৎপাদনের দিক থেকে দ্বিতীয় সর্ববৃহৎ কারখানা এবং আয়তনের দিক থেকে তৃতীয় বৃহত্তম সার কারখানা। যমুনা সার কারখানা এটা হচ্ছে জামালপুরে অবস্থিত। এটা হচ্ছে বাংলাদেশের আয়তনে দ্বিতীয় সর্ববৃহৎ সার কারখানা এবং একমাত্র দানাদার ইউরিয়া সার প্রস্তুতকারী কারখানা, যেটা চালু হয় 1991 সালে। এই সাল দরকার নাই, পরীক্ষাতে আসবে না। বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা কোনটা? বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা বর্তমানে হচ্ছে ঘোড়াশাল ও পলাশ সার কারখানা, নরসিংদী। এইটা মূলত দুইটা সার কারখানা ছিল, একটা ছিল ঘোড়াশাল এবং আরেকটা ছিল পলাশ। এই দুইটাকে মার্চ করে এখন একটা সার কারখানা করা হয়েছে। এবং এটা শুধু যে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা তাই নয়, এটা দক্ষিণ এশিয়ার মধ্যেই সব থেকে বড় সার কারখানা, যেটা উদ্বোধন করা হয় 12 নভেম্বর 2023। সাবেক প্রধানমন্ত্রী যদি ক্ষমতায় থাকতেন তাইলে এই তথ্যটা কিছুটা গুরুত্ব পেত, তবে এখন আর এই তথ্যটা গুরুত্বপূর্ণ না। এই তারিখটা না পড়লেও চলবে। পরীক্ষাতে যেটা আসতে পারে যেটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে সার কারখানা কয়টা এবং সর্ববৃহৎ সার কারখানা কোনটা। কর্ণফুলী সার কারখানা চট্টগ্রাম, সংক্ষেপে হচ্ছে কাফকো। এটা হচ্ছে বেসরকারি খাতে বাংলাদেশের সব থেকে বড় সার কারখানা এবং এটার মালিকানার মধ্যে রয়েছে বাংলাদেশ, জাপান, নেদারল্যান্ডস এবং ডেনমার্ক। এই চারটা দেশের মালিকানাই হচ্ছে এখানে রয়েছে। ঠিক আছে, বিসিআইসিতে যে 8+5 পড়লাম সেখানে 7+5 হবে। জি এক্স্যাক্টলি, ওইখানে 7 হবে, রাইট, সেখানে 7 হবে। আমি এটা এডিট করে দিব। আচ্ছা, তো এই কর্ণফুলী সার কারখানা হচ্ছে বাংলাদেশের একমাত্র রপ্তানিমুখী সার কারখানা। একমাত্র এই সার কারখানা থেকেই বাংলাদেশ বাইরের দেশে সার রপ্তানি করে। এখানে দেখেন 7টা সার কারখানার আপনার বর্ণনা দেওয়া আছে। শাহজালাল ফার্টিলাইজার, ফেঞ্চুগঞ্জ, সিলেট, এরা হচ্ছে ইউরিয়া প্রস্তুত করে। আশুগঞ্জ, এটা ব্রাহ্মণবাড়িয়া, তাও ইউরিয়া তৈরি করে। ঘোড়াশাল, পলাশ নরসিংদী, তারা ইউরিয়া তৈরি করে। চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার, রাঙাদে চট্টগ্রাম, এরা ইউরিয়া তৈরি করে। যমুনা ফার্টিলাইজার, তারাকান্দি জামালপুর, দানাদার ফসফেট তৈরি করে। ডিএপি, এখানে ফার্টিলাইজার হবে, ডিএপি ফার্টিলাইজার চট্টগ্রাম, এরা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। আর ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লিমিটেড, পতেঙ্গা চট্টগ্রাম, এরা হচ্ছে আপনার ফসফেটিক সার কারখানা, এরা হচ্ছে ফসফেট সার তৈরি করে। যমুনা থার্ড লেকচার বুকে দেওয়া, যমুনা আয়তনে থার্ড লেকচার বুকে দেওয়া, ওইটা তাহলে ভুল দেওয়া আছে, একটু কারেক্ট করে নিন। ঠিক আছে, একটু কারেক্ট করে নিন। 8টা সরকারি তো 7টা, 8টা হয়েছে এই যে ইয়া সহ 8টা হয়েছে। এখানে তো 7টা, 1 2 3 4 5 6 7, এই যে 7টা। আর ওই কাফকো মিলে 8টা, কিন্তু কাফকো তো সরকারি না, কাফকো তো বেসরকারি। তাহলে ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি, এটা তো দেখলেন যে এটা চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত। শাহজালাল 2 দেওয়া। আচ্ছা দেখেন, ওই যে দ্বিতীয় সর্ববৃহৎ, তৃতীয় সর্ববৃহৎ, দ্বিতীয় সর্ববৃহৎ এবং তৃতীয় সর্ববৃহৎ, হ্যাঁ, এগুলো পড়ার দরকার নাই। এগুলো জাস্ট এখানে নাইস টু নো হিসেবে রাখছি, এগুলো আপনার পড়ার দরকার নাই। আপনি যেটা হচ্ছে পড়বেন সেটা হইল যে এইটা বর্তমানে বৃহত্তম কোনটা, শেষ। বর্তমানে বৃহত্তম কোনটা, উৎপাদনের দিক থেকে বৃহত্তম কোনটা, এইটাই আসবে পরীক্ষাতে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বৃহত্তম সার কারখানা কখনোই পরীক্ষাতে আসবে না। আর এখানে আরেকটা জিনিস নিয়ে যেটা কনফিউশনে যেটা লাগতেছে সেটা হইলো যে 7টা নাকি 8টা। ভাই 7টা হবে, 7টা, 8টার কিছু নাই। কাফকো ওটা হচ্ছে বেসরকারি, সরকারি নিয়ন্ত্রণাধীন হচ্ছে 7টা। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন কাগজ শিল্প। বাংলাদেশের কাগজ শিল্প নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে বিসিআইসি। কাগজ তৈরির
উপাদান হিসেবে কী কী ইউজ হয়, বাঁশ, বেত, কাঠ, এগুলো ইউজ হয়। কর্ণফুলী কাগজ কল, এটা ছিল বাংলাদেশের প্রথম কাগজ কল, প্রতিষ্ঠিত 1953 সালে। বর্তমানে বাংলাদেশের সরকারি কাগজ কল রয়েছে 6টা। প্রোডাকশনে হাইয়েস্ট পলাশ, প্রোডাকশনে হাইয়েস্ট পলাশ। আরে ভাই, এটা তো একটা নর্মাল চিন্তার জিনিস। আমি যদি বলি যে এটা দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা, তাহলে আপনি বলেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা, তাহলে উৎপাদন দিক থেকে কোনটা হবে? এটাই হবে। বাংলাদেশে বর্তমানে সরকারি কাগজ কল আছে 6টা, এর মধ্যে হার্ডবোর্ড মিল চালু আছে হচ্ছে 4টা। এরপর আসেন জাহাজ নির্মাণ শিল্প। জাহাজ নির্মাণ শিল্প 4টা মুখস্থ করবেন না, 4টা মুখস্থ করার কোনো দরকার নাই। কাগজ কল 3টা না, কাগজ কল বর্তমানে সরকারি কাগজ কল 6টা। সরকারি কাগজ কল 6টা হবে, 3 দিলে ওইটা একটু শুদ্ধ করে নেন, 6 হবে। সরকারি কাগজ কল 6টা। 4টা মুখস্থ করতে হবে না, শুধুমাত্র হচ্ছে আপনার কি করবেন, শুধুমাত্র ওই সব থেকে বড় কোনটা আর ফসফেটিক সার কারখানা কোনটা এটা পড়লেই হবে, এতটুকু পড়লেই হবে, ঠিক আছে। তবে হ্যাঁ, যদি বিসিআইসির কোনো পরীক্ষা হয়, যদি বিসিআইসির কোনো পরীক্ষা আপনি অংশগ্রহণ করেন, এই যে বিসিআইসির প্রায় কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, সেখানে যদি অংশগ্রহণ করেন তাইলে কিন্তু আবার আপনার এটা লাগবে, তাইলে কিন্তু আবার এগুলো লাগবে। আচ্ছা দেখেন, জাহাজ নির্মাণ শিল্প। জাহাজ নির্মাণ শিল্প কোন শিল্পের আন্ডারে বলেন তো দেখি, আপনার মনে আছে কিনা? জাহাজ শিল্প কোনটা কোনটা, জাহাজ শিল্প কোনটা বলেন তো? না না, ওই যে অগ্রাধিকার, তারপরে একটা ছিল কি ওই যে আপনার নিয়ন্ত্রিত শিল্প, তারপরে আহ, অগ্রাধিকার শিল্প, উচ্চ অগ্রাধিকার শিল্প। এটা কি অগ্রাধিকার নাকি উচ্চ অগ্রাধিকার এটা বলেন তো? জাহাজ নির্মাণ শিল্প অগ্রাধিকার নাকি উচ্চ অগ্রাধিকার? জাহাজ নির্মাণ শিল্প অগ্রাধিকার নাকি উচ্চ অগ্রাধিকার? আচ্ছা, এটা হচ্ছে অগ্রাধিকার। হ্যাঁ ঠিক আছে, আপনারা ঠিকঠাক বলেছেন, তার মানে আপনাদের মনোযোগ আছে। জাহাজ নির্মাণ শিল্প হচ্ছে অগ্রাধিকার শিল্প, অগ্রাধিকার শিল্প। দেখেন, অগ্রাধিকার শিল্পের ইংরেজিতে আরেকটা আপনার নাম আছে, সেটা হচ্ছে থ্রাস্ট সেক্টর। সরকার এই জাহাজ নির্মাণ শিল্পকে থ্রাস্ট সেক্টরের আন্ডারে নিয়ে আসছে, কারণ সরকার দেখেছে যে এখান থেকে আসলে আমাদের প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করার একটা সুযোগ আছে। এই কারণে এটাকে থ্রাস্ট সেক্টর বা অগ্রাধিকারপ্রাপ্ত খাতের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই জাহাজ নির্মাণ শিল্প, এই শিল্পগুলো নিয়ন্ত্রিত হয় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আন্ডারে, যেটা 1972 সালে প্রতিষ্ঠিত হয়। শিপিং কর্পোরেশন 1972 সালে প্রতিষ্ঠিত হয়। এইটা আসলে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, সেক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ এইটা প্রতিষ্ঠাতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ সরকার থাকলে হয়তো এই সালটা আসতে পারতো, তবে আমার কাছে মনে হয় না এই সালটা এখন আসবে। সালটা চাইলে স্কিপ করতে পারেন। আচ্ছা, জাহাজ নির্মাণ কারখানা, বাংলাদেশের কয়েকটা জাহাজ নির্মাণ কারখানা আছে, তবে তবে হচ্ছে আপনার কয়েকটা বড় যেই কারখানা সেগুলো হচ্ছে খুলনা শিপইয়ার্ড, আনন্দ শিপইয়ার্ড এবং হচ্ছে চট্টগ্রাম শিপইয়ার্ড। এর মধ্যে খুলনা শিপইয়ার্ড হচ্ছে বাংলাদেশের প্রথম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রথম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে খুলনা শিপইয়ার্ড, এবং এখানেই বাংলাদেশের প্রথম যুদ্ধজাহাজ বিএনএস পদ্মা নির্মাণ করা হয়। 1954 সালে এটা প্রতিষ্ঠিত হয়। সাল লাগবে না, পরীক্ষাতে আসবে না। এরপর আসেন আনন্দ শিপইয়ার্ড। আনন্দ শিপইয়ার্ডটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত এবং বাংলাদেশে সমুদ্রগামী সমুদ্রগামী আপনার যে জাহাজ বা রপ্তানি জাহাজ, সমুদ্রগামী জাহাজ, সেটা প্রথম তৈরি করা হচ্ছে আনন্দ শিপইয়ার্ড, ঠিক আছে। এবং এই আনন্দ শিপইয়ার্ডের আন্ডারেই 2008 সালে ডেনমার্কের এস্টেলা শিপিং কোম্পানির কাছে বাংলাদেশের প্রথম সমুদ্রগামী বহুমুখী পণ্য এমভি স্টেলা মেরিস, এমভি স্টেলা মেরিস, এটা হচ্ছে আপনার বিক্রি করে বাংলাদেশ ডেনমার্কের কাছে। এছাড়াও এছাড়াও 1-2 বছর আগে বাংলাদেশ আরেকটা বিশাল কন্টেইনার বাহী জাহাজ যুক্তরাজ্যের এনজিয়ান কোম্পানির কাছে বিক্রি করে, যে জাহাজটার নামও ছিল আসলে এনজিয়ান। এবং এটাই হচ্ছে এখন পর্যন্ত সব থেকে বড় জাহাজ যেটা বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে। বাংলাদেশ রপ্তানি করেছে, বাংলাদেশ থেকে রপ্তানি হয় নাই, বাংলাদেশ রপ্তানি করেছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এটা হচ্ছে চট্টগ্রামের আনোয়ারাতে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ সব থেকে বড় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান। না, সকল যেগুলো অগ্রাধিকার শিল্প সেগুলোই থ্রাস্ট সেক্টর, জি, যেগুলো অগ্রাধিকার শিল্প সেগুলো হচ্ছে থ্রাস্ট সেক্টর। এই যে জাহাজ নির্মাণ শিল্প, বাংলাদেশের আরেকটা শিল্প আছে, সেটা হচ্ছে জাহাজ ভাঙা শিল্প। বাংলাদেশ জাহাজ ভাঙা শিল্পে হচ্ছে প্রথম,
তবে এটা খুব একটা গর্বের বিষয় না, কারণ বাংলাদেশে যেহেতু পরিবেশ নিয়ে খুব একটা কেউ কেয়ার করে না, এই কারণে বাংলাদেশে খুব সহজেই আসলে জাহাজ ভাঙা যায়। এই জাহাজ ভাঙাতে আপনার প্রচুর পরিমাণে আসলে পরিবেশ দূষণ হয়, কিন্তু যেহেতু বাংলাদেশের মানুষ এগুলো কেয়ার করে না, এই কারণেই বাংলাদেশে জাহাজ ভাঙা শিল্প হচ্ছে প্রথম। অন্যান্য আহ, উন্নত দেশগুলো কিন্তু এই সমস্ত শিল্পগুলোকে আসলে তারা উৎসাহিত করে না, অনুৎসাহিত করে, কারণ এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। তাহলে দেখেন, বাংলাদেশ জাহাজ ভাঙা শিল্প হচ্ছে প্রথম। বিশ্বের প্রায় 38% জাহাজ ভাঙা হয় বাংলাদেশে। প্রথম জাহাজ ভাঙা শিল্প বা জাহাজ ভাঙা সেটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত, আর দ্বিতীয় জাহাজ ভাঙা নির্মাণ কারখানা হচ্ছে বরগুনার তালতলিতে অবস্থিত। চলেন আমরা একটু রিক্যাপ করে আসি। তাহলে আমরা কি জিনিস দেখলাম? আমরা মূলত শুরু করেছিলাম হচ্ছে ঔষধ শিল্প দিয়ে। ঔষধ শিল্পে আমরা দেখলাম যে বাংলাদেশ ঔষধ 98% ওষুধই বাংলাদেশে রপ্তানি হয় বাংলাদেশের চাহিদার। এখন পর্যন্ত 157টা দেশে হচ্ছে বাংলাদেশ ঔষধ রপ্তানি করে। সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে মায়ানমারে, দ্বিতীয় হচ্ছে শ্রীলঙ্কাতে, এবং শ্রীলঙ্কাতে বাংলাদেশ কিন্তু প্রথম ঔষধ রপ্তানি করেছিল সরকারিভাবে। 2033 সাল পর্যন্ত বাংলাদেশের মেধাস্বত্ব ছাড় পাওয়ার কথা ছিল, তবে যেহেতু বাংলাদেশ 2026 সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে, সেই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু 2026 সাল পর্যন্তই মেধাস্বত্ব ছাড় পাবে, যদি না এটা বাংলাদেশ এক্সটেন্ড করে কথাবার্তা বলে। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, এটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ঔষধ শিল্প পার্ক মুন্সিগঞ্জের গজারিয়াতে গড়ে উঠছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর, ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটার আন্ডারে আসলে ঔষধ শিল্পটা নিয়ন্ত্রিত হয়। দেশের সবথেকে বড় বৃহত্তম কোম্পানি হচ্ছে স্কয়ার, কেনিয়াতে এটার কারখানা আছে, এবং কেনিয়ার পরে ফিলিপাইনেও তারা কারখানাটা খুলছে। সার শিল্প বিসিআইসির আন্ডারে নিয়ন্ত্রিত হয়। টোটাল সরকারি সার কারখানা আছে 7টা। এর মধ্যে সব থেকে বড় যে সার কারখানা সেটা হচ্ছে ঘোড়াশাল ও পলাশ সার কারখানা, এবং এটা উৎপাদনের দিক থেকেও প্রথম, এবং এটা দক্ষিণ এশিয়ারই সর্ববৃহৎ সার কারখানা। বেসরকারি খাতে সব থেকে বড় সার কারখানা হচ্ছে কর্ণফুলী সার কারখানা, এবং এখান থেকেই বাংলাদেশ কিন্তু সার রপ্তানি করে বাইরে। এরপরে আমরা দেখলাম কাগজ শিল্প, এটাও কিন্তু বিসিআইসির আন্ডারেই নিয়ন্ত্রিত হয়। কর্ণফুলী কাগজ কল বাংলাদেশের প্রথম কাগজ কল 1953 সালে প্রতিষ্ঠিত হয়। এই সালটাও দরকার নাই, পরীক্ষাতে আসবে না। বাংলাদেশের বর্তমান সরকারি কাগজ কল হচ্ছে 6টা, এর মধ্যে 4টা হচ্ছে হার্ডবোর্ড মিল। জাহাজ নির্মাণ শিল্প আমরা দেখলাম যে জাহাজ নির্মাণ শিল্প থ্রাস্ট সেক্টরের অন্তর্ভুক্ত। জাহাজ নির্মাণ কারখানার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আনন্দ শিপইয়ার্ড, কারণ এই আনন্দ শিপইয়ার্ড থেকে প্রথম রপ্তানি সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে বাংলাদেশ, এবং সর্বশেষ একটা বিশাল জাহাজ বাংলাদেশ রপ্তানি করে প্রায় 300-350 ফুটের বেশি লম্বা এনজিয়ান, যুক্তরাজ্যে এটা বাংলাদেশ সেল করে। সর্ববৃহৎ জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশ হচ্ছে প্রথম, বা বাংলাদেশ সব থেকে বেশি জাহাজ ভাঙে। বিশ্বের প্রায় 38%-রও বেশি জাহাজ বাংলাদেশে ভাঙা হয়। এরপরে আসেন চিনি শিল্প। চিনি শিল্পর প্রথম চিনিকল হচ্ছিল বাংলাদেশের নর্থ বেঙ্গল সুগার মিল, 1933 সালে স্থাপিত হয়। এটাও সাল দরকার নাই। তবে বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল হচ্ছে কেরু অ্যান্ড কোং। যদিও এটা চিনি প্রডিউস করে লাভ করতে পারে নাই, তবে তারা এখন মদ বিক্রি করে বা অ্যালকোহল বিক্রি করে তারা মোটামুটি লাভের মুখ দেখছে, যেটা চুয়াডাঙ্গার দর্শনাতে অবস্থিত। বাংলাদেশে টোটাল চিনি কলের সংখ্যা হচ্ছে আপনার, জি নোটে এটা গত বছরের হিসাব, মাশরুফা এটা নোটে হচ্ছে গত বছরের হিসাব, এই বছরের হিসাবটা হচ্ছে 38.12। টোটাল 15টা চিনি কল আছে। চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। সিমেন্ট শিল্পটার মধ্যে বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয় ছাতকে 1937 সালে। এটাও হচ্ছে আপনার লাগবে না সাল। বিসিআইসির আন্ডারে এই সিমেন্ট কারখানাগুলো পরিচালিত হয়। উৎপাদন ক্ষমতার দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ সিমেন্ট প্লান্ট হচ্ছে শাহ সিমেন্ট প্লান্ট, আর হচ্ছে আয়তনের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ সিমেন্ট প্লান্ট হচ্ছে লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি, যেটা সুনামগঞ্জের ছাতকে অবস্থিত। চামড়া শিল্প হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য, এবং ঢাকার হাজারীবাগে ট্যানারি শিল্প ছিল, তবে সেটা এখন সাভারে স্থানান্তর করা হয়েছে, যদিও পুরোপুরি এখন আসলে স্থানান্তরিত হয় নাই। চামড়ার সব থেকে বড় বাজার হচ্ছে চীন,
এবং নতুন করে 2টা আরও শিল্পনগরী, চামড়া শিল্পনগরী স্থাপনের টার্গেট নেওয়া হয়েছে চট্টগ্রাম এবং হচ্ছে রাজশাহীতে। চামড়া উৎপাদনে বাংলাদেশ হচ্ছে বিশ্বের ষষ্ঠ, আর রপ্তানিতে হচ্ছে 11তম। এই ষষ্ঠটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ উৎপাদনে কত। এরপর আসেন যে পাট শিল্প। বাংলাদেশের এখন আর কোনো সরকারি পাটকল নাই। বাংলাদেশে এখন আর কোনো ধরনের সরকারি পাটকল নাই। বাংলাদেশের এখন সবই হচ্ছে আসলে বেসরকারি, 100% হচ্ছে বেসরকারি। এই পাট শিল্প নিয়ন্ত্রিত হয় পাট ও বস্ত্রশিল্প মন্ত্রণালয়ের আন্ডারে, যেটা 1978 সালে প্রতিষ্ঠিত হয়। এই সালটাও দরকার নাই, পরীক্ষাতে আসবে না। বাংলাদেশের একজন বিজ্ঞানী, উদ্ভাবক ডক্টর মোবারক আহমেদ খান, তিনি পাট দিয়ে পলিথিনের বিকল্প হিসেবে সোনালী ব্যাগ উদ্ভাবন করেছেন, যেটা এখন আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে এবং হয়তোবা অদূর ভবিষ্যতে প্লাস্টিক যে ব্যাগ আছে, পলিথিন, সেই পলিথিনের বদলে এই সোনালী ব্যাগগুলোই আমরা বাজারে দেখতে পাবো। এবং এই এই কাজের স্বীকৃতি স্বরূপ তাকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। পর্যটন শিল্প। বাংলাদেশের পর্যটন শিল্পটা নিয়ন্ত্রিত হয় বেসামরিক বিমান ও পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের অধীনে। এই মন্ত্রণালয়ের অধীনে পর্যটন শিল্পকে দেখভাল করার জন্য একটা কর্পোরেশন আছে এবং একটা বোর্ড আছে। কর্পোরেশনটার নাম হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে বাংলাদেশ যে অনেক পর্যটন, অনেক কিছু দেখার আছে বাংলাদেশকে, এই বাংলাদেশকে একটা পর্যটকদের গন্তব্য হিসেবে গড়ে তোলা। এটা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের লক্ষ্য বা উদ্দেশ্য। এখন এই গড়ে তুলতে হলে মার্কেটিং তো করতে হবে। আমাদের দেশে যে অনেক কিছু দেখার আছে, এটা তো মার্কেটিং করতে হবে। এই মার্কেটিংয়ের কাজটা কে করবে? এই মার্কেটিংয়ের কাজ করার জন্য তৈরি করা হয়েছে বাংলাদেশ পর্যটন বোর্ড বা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, সংক্ষেপে বিটিবি। এরপর আসেন সিগারেট কারখানা। সিগারেট কারখানা খুব একটা গুরুত্বপূর্ণ না, পরীক্ষাতে জীবনে আসবে বলে মনে হয় না। তারপর হচ্ছে নাইস টু নো, বাংলাদেশ সর্ববৃহৎ সিগারেট কারখানা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। এবং বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ আইন আছে। এর মধ্যে 2005 সালে একটা আইন করা হয়, পরে সেটাকে রিভাইজ করে আরেকটা আইন করা হয় 2013 সালে। এই 2013 সালটা আপনাকে মনে রাখতে হবে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন কত সালে সংশোধিত করা হয় বা পাশ হয়? 2013 সালে। এই 2013 সালটা মনে রাখেন, ঠিক আছে? এখান থেকে 2013 সাল মনে রাখলেই হবে। প্লাস্টিক শিল্প। এখানে প্লাস্টিক শিল্প সম্পর্কে যদি আপনি একটা মাত্র তথ্য মনে রাখতে চান, সেটা হচ্ছে এই তথ্যটা, যে প্লাস্টিক শিল্প নগরী স্থাপিত হবে কোথায়। প্লাস্টিক শিল্প নগরী স্থাপিত হবে ঢাকার কেরানীগঞ্জে। এখানে শুধুমাত্র এই একটা তথ্য পড়লেই এনাফ। এখন আসেন আমরা বাংলাদেশে কিছু কারখানা কোথায় কোথায় আছে সেগুলো একটু জানার চেষ্টা করি। বাংলাদেশের মেশিন টুলস ফ্যাক্টরি, এটা আমরা দেখেছি। সমরাস্ত্র কারখানা, এটা গাজীপুরে অবস্থিত। রাইফেল কারখানা, এটাও হচ্ছে গাজীপুরে অবস্থিত। লৌহ ও ইস্পাত কারখানা, এটা আমরা আগেও দেখেছি, চট্টগ্রামে অবস্থিত। সফটওয়্যার পার্ক, এটা হচ্ছে কারওয়ান বাজারে অবস্থিত। অটোমোবাইল শিল্প পার্ক, এটা ঢাকার আমিন বাজারে আছে। টেলিফোন শিল্প সংস্থা, এটা হচ্ছে টঙ্গীতে অবস্থিত। এটা সংক্ষিপ্ত হচ্ছে টেসিস। আচ্ছা, আমরা একবার রিক্যাপ করব, আর অল্প একটু আছে, আমরা একসাথে রিক্যাপ করব। এখন আসেন বাণিজ্য। বাংলাদেশের বাণিজ্য দেখভাল করার জন্য মিনিস্ট্রি অফ কমার্স বা বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে। বাংলাদেশের প্রথম বাণিজ্য মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাণিজ্য মন্ত্রী ছিলেন 1956 থেকে 1957 সালে। এই তথ্যটাও একটা সময় গুরুত্বপূর্ণ ছিল, তবে এখন আর এই তথ্যটা গুরুত্বপূর্ণ না। কেন গুরুত্বপূর্ণ না আপনারা জানেন? বাংলাদেশের এক্সপোর্টকে স্টিমিউলি প্রদান করার জন্য বা স্টিমুলেট প্রদান করার জন্য এক্সপোর্ট প্রমোশন ব্যুরো রয়েছে বা সংক্ষেপে ইপিবি রয়েছে, যাদের কাজই হচ্ছে বাংলাদেশের রপ্তানি খাতটাকে চাঙ্গা করা বা কীভাবে বাংলাদেশের রপ্তানি বাড়ানো যায় সেটা নিয়ে গবেষণা করা। দেশভিত্তিক সব থেকে বেশি বাংলাদেশ যেখানে রপ্তানি করে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, আর দ্বিতীয় সব থেকে বেশি রপ্তানি করা হচ্ছে জার্মানিতে। তার মানে রপ্তানির বৃহৎ বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। আর দেশভিত্তিক সব থেকে বেশি আমরা
কেনাকাটা করি হচ্ছে চীন থেকে, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। চীন থেকে সব থেকে বেশি কিনি, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ভারত থেকে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে আমরা আমদানি করি। এবং এই চীনের সাথেই এবং এই চীনের সাথেই হচ্ছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হচ্ছে সব থেকে বেশি। আমরা প্রচুর পরিমাণে চীন থেকে আমদানি করি, কিন্তু রপ্তানি করি কম। এই কারণে চীনের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি বেশি। আজকের পুরো ক্লাসের মধ্যে এই তথ্যটা বা এই স্লাইডটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ স্লাইড। দেখেন, একটু ভালো করে খেয়াল করেন। 2023-24 অর্থ বছর, 2023-24 অর্থ বছরে বাংলাদেশের প্রধান 10টি পণ্যের রপ্তানি আয়ের চিত্র দেখেন। সব থেকে বেশি আমরা যে 10টা পণ্য রপ্তানি করেছি সেটার একটা চার্ট দেওয়া আছে। প্রতি বছর দেখা যায় যে তৈরি পোশাকে একটা সিঙ্গেল করে, একটা সিঙ্গেল নাম রাখে যে তৈরি পোশাক। সেই তৈরি পোশাকে একসাথে করে হচ্ছে একটা পার্সেন্টেজ দেয় এবং একটা নর্মাল হিসাব দেয়। কিন্তু এইবার আমি দেখলাম যে তারা নিট ওয়্যারকে আলাদা করেছে, আবার ওভেন পোশাককে আলাদা করেছে। তাইলে আচ্ছা, আপনার ওভেন পোশাকটা হচ্ছে এই যে আমি নর্মাল যেটা জানি, আমি তো ভাই টেক্সটাইলের স্টুডেন্ট না। ওভেনটা হচ্ছে আপনার এই যে শার্ট, যেগুলা এই যে শার্ট, তারপরে ধরেন যে আপনার এই যে পাঞ্জাবি, এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে নিট। আর ওভেন কোনগুলো? ওভেন হচ্ছে এই যে ধরেন আমরা যে গেঞ্জি টেঞ্জি পরি, এগুলো হচ্ছে যে আপনার মানে ওভেন, আমি যতটুকু জানি আর কি। যাই হোক, তারপরে এখানে যারা টেক্সটাইলের আছেন, টেক্সটাইলের কেউ থাকলে ভালো উত্তর করতে পারবেন। আচ্ছা, তাহলে দেখেন, এখন কথা হচ্ছে পরীক্ষাতে আসলে হচ্ছে যে আপনি কিভাবে উত্তর দিবেন। দেখেন, যদি সামনের কোনো পরীক্ষাতে এরকম থাকে যে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটা, যদি অপশনে থাকে নিট ওয়্যার এবং অপশনে থাকে ওভেন, তাহলে আপনি অবশ্যই নিট ওয়্যার দাগাবেন। যদি পরীক্ষাতে থাকে, ও আমি উল্টে বলছি, আচ্ছা আমি উল্টে বলতে পারি, আমি মনে হয় গোলায় ফেলছি, আমি উল্টে বলতে পারি, কারণ আমি আমি এটা ভালো করে আসলে আমি এটা প্রায় উল্টে ফেলি, নিট ওয়্যার এবং ওভেন পোশাক আমি এটা প্রায় উল্টে ফেলি, আপনারা একটু গুগল করে নিয়েন। আচ্ছা, যদি অপশনে থাকে তৈরি পোশাক, যদি অপশনে থাকে তৈরি পোশাক, সেক্ষেত্রে আপনি তৈরি পোশাক দাগাবেন। একটু ভালো করে খেয়াল করেন, যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের সব থেকে বেশি পণ্য কোন পণ্যটা রপ্তানি করে, যদি অপশনে নিট এবং ওভেন থাকে অপশনে, সেক্ষেত্রে তৈরি পোশাক থাকবে না, আপনি তাহলে নিট দাগাবেন। নিট সব থেকে বেশি পণ্য রপ্তানি করেছে 2023-24 অর্থ বছরে। আর যদি এই দুইটা না থাকে, তাহলে থাকবে তৈরি পোশাক, সেক্ষেত্রে আপনি তৈরি পোশাক দাগাবেন। আচ্ছা, তাহলে তৃতীয় সর্বোচ্চ হচ্ছে চামড়া ও চামড়াজাত পণ্য। আচ্ছা, এখানে দেখেন, যদি বলা হয় তৈরি পোশাক হচ্ছে 1 নাম্বার, তাহলে বলেন তো চামড়া ও চামড়াজাত পণ্য কয় নাম্বার হবে? তৈরি পোশাক 1 নাম্বার হলে চামড়া ও চামড়াজাত পণ্য কয় নাম্বার হবে? 2 নাম্বার হবে। গুড। চামড়া ও চামড়াজাত পণ্য হবে 2 নাম্বার, এটা কিন্তু খেয়াল রাখেন ভাই, ঠিক আছে? আবার হচ্ছে গোলায় ফেলেন না, ঠিক আছে? যদি দেখেন অপশনে নিট ওয়্যার আছে, ওভেন আছে, চামড়া ও চামড়াজাত পণ্য আছে, সেক্ষেত্রে চামড়া ও চামড়াজাত পণ্য হবে 3 নাম্বার সিরিয়াল। আর যদি বলা হয় তৈরি পোশাক, সেক্ষেত্রে কিন্তু চামড়া ও চামড়াজাত পণ্য হবে 2 নাম্বার, এবং বাকিগুলোও এইভাবে সিরিয়ালটা মেনটেন করবে। এই 6 নাম্বার পর্যন্ত পড়লেই হবে, বাকিগুলো পড়তে হবে না, ঠিক আছে? 6 নাম্বার পর্যন্ত পড়লেই মোটামুটি সিরিয়ালটা এতটুকু পড়লেই হবে। আচ্ছা, এরপরে আসেন প্রধান 10টি গন্তব্যের রপ্তানি আয়ের চিত্র, অর্থাৎ কোন কোন দেশে বাংলাদেশ সব থেকে বেশি রপ্তানি করেছে 2023-24 অর্থ বছরে। 1 নাম্বার যুক্তরাষ্ট্র, 2 নাম্বার জার্মানি, 3 নাম্বার যুক্তরাজ্য। এই 3টা পড়লেই হবে, 3টাও লাগে না, একটা পড়লেই হয়, যুক্তরাষ্ট্র। আর এরপরে যুক্তরাষ্ট্র 1 নাম্বার, জার্মানি হচ্ছে 2 নাম্বার। আচ্ছা, এরপরে আসেন সবচেয়ে বেশি প্রবাসী আয় হয় কোথা থেকে। এটা একটু ভালো করে খেয়াল করে শুনেন। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এখন যান, তাইলে আপনি এখন আমি এখানে যে প্রথম দ্বিতীয় রাখছি, এই প্রথম দ্বিতীয়টার সাথে আপনি মিল নাও পেতে পারেন। এইটার যে হিসাব যে সবচেয়ে বেশি প্রবাসী আয় হয় কোথা থেকে, এটা হচ্ছে 2023-24 অর্থ বছরের হিসাব। এখন কিন্তু 2024-25 অর্থ বছর, ঠিক আছে? পরীক্ষা যদি আসে,
তাহলে 23-24 অর্থ বছরেরটাই আসবে। পরীক্ষাতে যদি আসে তাহলে 23-24 অর্থ বছরেরটাই আসবে। সুতরাং আপনি যদি 23-24 ভিত্তিক কোনো পরীক্ষা দেন সেক্ষেত্রে কিন্তু এই সংযুক্ত আরব আমিরাতই দাগাবেন। তবে তবে এখন ধরেন কেউ যদি আপনার আটকাইতে চায়, ধরেন ইচ্ছা হইলো যে পরীক্ষাকর্তা তার ইচ্ছা হলে আপনার আটকাবে, সেক্ষেত্রে ভাই এরকমও হইতে পারে যে সে বর্তমানের এখন এখন যেটা চলছে 24-25 সালে যেটা চলছে সেইটা সে অপশনে উত্তর হিসেবে রাখছে। এখন এইটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে আপনি পরীক্ষাতে যাওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে একটু ঢু মেরে যাবেন, ঠিক আছে? সার্চ করলেই পাবেন যে কোন দেশ থেকে বাংলাদেশ সব থেকে বেশি রেমিটেন্স আসে, এটা সার্চ করলেই আপনি পাবেন। তো সেক্ষেত্রে পরীক্ষার আগে এটা একটু আপডেটেড তথ্যগুলো জেনে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন প্রবাসী আয়ের দিক থেকে বাংলাদেশ এখন কত? প্রবাসী আয়ের দিক থেকে বাংলাদেশ এখন হচ্ছে বর্তমানে 7 নাম্বার। অর্থাৎ বাংলাদেশ এখন হচ্ছে সব থেকে প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশ হচ্ছে সপ্তম, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন আমাদের আজকের একদম শেষের টপিক, সেটা হচ্ছে শিল্পাঞ্চল। শিল্পাঞ্চল মানে কি? মানে হচ্ছে যে শিল্পর প্রসার করার জন্য, শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য কিছু অঞ্চলকে বরাদ্দ দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলগুলোকে দেখভাল করার জন্য দুইটা কর্তৃপক্ষ আছে। একটা হচ্ছে বেজা। বেজা হচ্ছে কি? বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি। বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি। এইটা প্রতিষ্ঠিত হয় 2010 সালে। এই সালটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা নিয়ন্ত্রণ করে কে? প্রধানমন্ত্রীর কার্যালয়। সভাপতিকে? প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি সভাপতি। এই বেজার বেজার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে 2030 সালের মধ্যে 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা। এবং এখন পর্যন্ত মোট 97টা অনুমোদন পেয়েছে। এর মধ্যে বাস্তবায়নাধীন রয়েছে 28টা। এই 97-28টা এগুলো পড়ার দরকার নাই, পরীক্ষাতে আসবে না। যেটা আসতে পারে সেটা হচ্ছে কয়টা লক্ষ্যমাত্রা। লক্ষ্যমাত্রা কয়টা? লক্ষ্যমাত্রা হচ্ছে 100টা। আচ্ছা, এই বেজা ছাড়াও বাংলাদেশে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে বেবজা। একটু পরে আমরা আসতেছি ওইখানে। আচ্ছা, এই যে বেজা, এই বেজার আন্ডারে কিন্তু কয়েকটা জেলাতে বিভিন্ন দেশের কয়েকটা স্পেশাল ইকোনমিক জোন রয়েছে। এই SEZ মানে হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। SEZ স্পেশাল ইকোনমিক জোন। আচ্ছা, জাপানের বিনিয়োগে SEZ আছে নারায়ণগঞ্জে, ভারতের বিনিয়োগে SEZ রয়েছে বাগেরহাটের মোংলা, এবং চীনের বিনিয়োগে SEZ আছে চট্টগ্রামের আনোয়ারাতে। মহেশখালীতে একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের তৈরি করার কথা ছিল, তবে সেটার পরিকল্পনা বাদ দেওয়া হয়। বর্তমানে সেটার নাম হচ্ছে সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক। দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল, সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চলের নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, যেটার আয়তন হচ্ছে 30,000 একর। 30,000 একর, এবং এটার অবস্থান হচ্ছে চট্টগ্রাম এবং ফেনী এই দুই জেলাতেই রয়েছে। বিশেষ করে চট্টগ্রামের মিরসরাই এবং সীতাকুণ্ড উপজেলা, এবং ফেনীর হচ্ছে সোনাগাজী উপজেলা। এরপরে আসেন ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন। এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল। রপ্তানিমুখী যেসব শিল্প আছে এইগুলা স্থাপন করার জন্য এই ইপিজেডগুলো মূলত তৈরি করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে মোট, এটা খুব ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, বর্তমানে বাংলাদেশে মোট ইপিজেডের সংখ্যা হচ্ছে 10টা। সরকারি 8টা, বেসরকারি 2টা। তবে এই বেসরকারি 2টার মধ্যে একটা চালু আছে আর একটা চালু নাই। বাংলাদেশের প্রথম সরকারি ইপিজেড হচ্ছে চট্টগ্রামের ইপিজেড, যেটা 1983 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই যে ইপিজেডগুলো, এগুলোকে দেখভাল করার জন্য যেই কর্তৃপক্ষ রয়েছে সেটার নাম হচ্ছে বেবজা, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, বা সংক্ষেপে বেবজা। বর্তমানে সরকারি হচ্ছে 8টা। এই 8টা সহ আরও 3টা, আরও এক্সট্রা 3টা ইপিজেড তৈরি করার পরিকল্পনা বাংলাদেশ করেছে। এর মধ্যে একটা অনুমোদন পেয়েছিল 2023 সালে পটুয়াখালীতে, এবং এই পটুয়াখালীর যদি এটা হয়, যদি এটা নির্মিত হয়, তাহলে এটাই হবে দেশের সর্ববৃহৎ ইপিজেড। এই পটুয়াখালী ছাড়াও আরও 2টা ইপিজেড প্রস্তাবিত রয়েছে গাইবান্ধা এবং হচ্ছে যশোরে। তো যদি এই 3টা ইপিজেড হয় সেক্ষেত্রে টোটাল সরকারি ইপিজেডের সংখ্যা হবে 11টা।
দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড হচ্ছে উত্তরার নীল এটা হচ্ছে উত্তরা নীলফামারীতে, নীলফামারীর উত্তরাতে অবস্থিত উত্তরা ইপিজেড। এটা হচ্ছে দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড। বেসরকারি ইপিজেড হচ্ছে দুইটা। রাঙ্গুনিয়া ইপিজেড, যেটা কখনোই আলোর মুখ দেখে নাই, এটা মানে ঘোষিত হয়েছিল যে এরকম একটা ইপিজেড হবে, কিন্তু এটা এখন আসলে চালু হয় নাই, আলোর মুখ দেখে নাই। যেটা আলোর মুখ দেখছে সেটা হচ্ছে কোরিয়ান ইপিজেড, যেটা কোরিয়ার ইয়াং ওয়ান গ্রুপ, সাউথ কোরিয়া, তারা তৈরি করেছে। এবং আয়তনে এখন সর্ববৃহৎ ইপিজেড হচ্ছে এই কোরিয়ান ইপিজেড। বাংলাদেশের সর্বশেষ ইপিজেড চট্টগ্রামের কর্ণফুলীতে প্রতিষ্ঠিত হয় 2006 সালে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা সংক্ষেপে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এদের মেইন কাজটাই হচ্ছে কিভাবে বাংলাদেশের ইনভেস্টমেন্ট বাড়ানো যায় এটা নিয়ে কাজ করা। এটাও কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নিয়ন্ত্রিত হয়। সর্বশেষ আমাদের যে টপিক সেটা হচ্ছে আমাদের সমুদ্র বন্দর, সমুদ্র পরিবহন এবং বন্দর অর্থনীতির জন্য বাংলাদেশে টোটাল 3টা সমুদ্র বন্দর আছে, চট্টগ্রাম, মংলা এবং হচ্ছে পায়রা, মানে চালু আছে 3টা, আর একটা গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে। চট্টগ্রাম হচ্ছে দেশের প্রথম এবং সর্ববৃহৎ সমুদ্র বন্দর, কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। এই বন্দরগুলো কত সালের প্রতিষ্ঠিত হয় এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে কোন নদীর মোহনায় অবস্থিত। মোংলা বন্দর, এটা হচ্ছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর, তবে এটার প্রাথমিক নাম ছিল চালনা বন্দর। এটা হচ্ছে বাগেরহাটের রামপালে পশুর নদীর তীরে অবস্থিত। 1950 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। পায়রা বন্দর, এই পায়রা বন্দর হচ্ছে স্বাধীন বাংলাদেশের, অর্থাৎ আগের যে 2টা সমুদ্র বন্দর ছিল সেগুলো কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই তৈরি হয়েছিল। একমাত্র পায়রা বন্দর এটাই হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তৈরি হয়। এটা হচ্ছে কোথায় অবস্থিত? পটুয়াখালীর কলাপাড়ায় রামনাবাদ চ্যানেল সংলগ্ন আন্ধারমানিক নদীর তীরে অবস্থিত। 2013 সালে প্রতিষ্ঠিত হয় এবং যাত্রা শুরু হয় 2016 সালে। চলেন আমরা একটু রিক্যাপ করে আসি এবং এর মধ্য দিয়ে আমাদের আজকের টপিকটা আমি যতটুকু পড়ানোর টার্গেট নিয়েছিলাম ততটুকু শেষ করলাম। আপনাদের অনেকের অবস্থা হচ্ছে যে ছেড়ে দে মা কেন্দে বাঁচি, মানে এখন তো আমি তো আর মা না, আপনি বলবেন যে ছেড়ে দে ভাই, ছেড়ে দেন ভাই কেন্দে বাঁচি। যাই হোক, আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, আমার টপিক প্রায় শেষ, আমরা একটু রিক্যাপ করে আসি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা রিক্যাপ করে আসি, আমরা একটু এই বাণিজ্য থেকেই রিক্যাপ করি। দেখেন, বাণিজ্য মন্ত্রণালয়, এটার প্রথম বাণিজ্য মন্ত্রী ছিলেন হচ্ছে আপনার মনসুর আলী। তিনি প্রথম কিন্তু শিল্পমন্ত্রীও ছিলেন। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, প্রধান কাজ হচ্ছে এক্সপোর্ট প্রমোশন করা। সবথেকে বেশি আমরা রপ্তানি করি যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় হচ্ছে জার্মানি। সবথেকে বেশি আমদানি করি চীনে, দ্বিতীয় হচ্ছে ভারত। আমাদের সাথে চীনের ব্যালেন্স অফ ট্রেড সব থেকে বেশি, অর্থাৎ নেগেটিভ ব্যালেন্স অফ ট্রেড বা ঘাটতি সব থেকে বেশি। আমরা গত বছর সব থেকে বেশি রপ্তানি করেছি নিটওয়্যার, দ্বিতীয় হচ্ছে ওভেন পোশাক, তবে সামগ্রিকভাবে হচ্ছে তৈরি পোশাক, এবং তৃতীয় অবস্থানে চামড়া ও চামড়াজাত পণ্য, চতুর্থ কৃষি পণ্য, পঞ্চম পাট ও পাটজাত, এবং ষষ্ঠ হচ্ছে হোম টেক্সটাইল। প্রবাসী আয়ে 2023-24 অর্থ বছরের হিসাবে প্রথম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, দ্বিতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রবাসী আয়ের দিক থেকে বাংলাদেশ হচ্ছে সপ্তম। শিল্পাঞ্চল আমরা দেখলাম বেজা, এটা হচ্ছে এক্সপোর্ট জোন অথরিটি। ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চলগুলো নিয়ন্ত্রিত হয় বেজার আন্ডারে। 2010 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর টার্গেট হচ্ছে টোটাল 100টা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা, এটার আন্ডারে জাপানের বিনিয়োগের ইপিজেড রয়েছে নারায়ণগঞ্জের 2500-এ, ভারতের বিনিয়োগ এসি যেটা আছে বাগেরহাটের মোংলাতে, চীনের বিনিয়োগে এসি যেটা আছে চট্টগ্রামের আনোয়ারাতে। এরপরে রয়েছে হচ্ছে মহেশখালী, ইকোনমিক একটা অঞ্চল গড়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি। দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, এটা চট্টগ্রাম এবং ফেনীতে অবস্থিত। ইপিজেড, দেশে টোটাল এখন 10টা ইপিজেড আছে, তার মধ্যে একটা চালু নাই, সরকারি আছে 8টা এবং বেসরকারি একটা চালু আছে। এর মধ্যে একটা ইপিজেড তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছে পটুয়াখালীতে, এটাই হবে বৃহত্তম ইপিজেড যদি তৈরি হয়। এছাড়াও গাইবান্ধা এবং যশোরেও ইপিজেড তৈরি করার প্ল্যান রয়েছে। দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড নীলফামারীর উত্তরাতে অবস্থিত এবং আয়তনের সর্ববৃহৎ ইপিজেড হচ্ছে কোরিয়ান ইপিজেড। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা, এটার কার্যালয় হচ্ছে আগারগাঁওতে অবস্থিত। বোর্ডের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান হচ্ছে অর্থমন্ত্রী।
বাংলাদেশের 3টে সমুদ্র বন্দর আছে, চট্টগ্রাম, মংলা এবং হচ্ছে পায়রা। এর মধ্যে চট্টগ্রাম হচ্ছে সর্বপ্রথম তৈরি হয়, কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। 1950 সালে মংলা তৈরি হয়। মংলা বন্দরটা হচ্ছে পশুর নদীর তীরে অবস্থিত, বাগেরহাটে অবস্থিত, এবং এটা হচ্ছে বাগেরহাটের রামপালে। আর পায়রা বন্দর হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর, যেটা হচ্ছে আন্ধামানিক নদীর তীরে অবস্থিত, পটুখালীর কলাপাড়ায়, রামনাবাদ চ্যানেল সংলগ্ন। 2013 সালে প্রতিষ্ঠিত হয়, তবে কাজ শুরু হয় 2016 সালে। এই ছিল মোটামুটি একটা লম্বা ক্লাস। আপনাদের সবাইকে ধন্যবাদ আম, এতক্ষণ ধরে ধৈর্য ধরে বক বক শোনার জন্য।